বলেন প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন আর একেবারে মুস্তাক খোলামেলা বলেন, প্রথম কোশ্চেন অ্যান্সার কিভাবে করেছেন, কি অ্যান্সার হবে? অ্যান্সার চলেন এবার বলেন কি ভেবেছেন, কি ভেবে কি করেছেন তা বলেন। বলুন। ফ্রিলি বলতে হবে এখন, একদম মন খুলে কথা বলতে হবে এখন। কিন্তু দেখেন প্রথমে দেখেন যে ভুলটা আমরা করবো সবাই, আর যেভাবে আমরা এগোবো সবাই, যেহেতু এসএসএলসি বেশিরভাগ এসএলএসটি স্টুডেন্ট, তো যারা কম্পিটিটিভ পড়েছে তাদের ক্ষেত্রে এই কোশ্চেন অ্যান্সার করা অতটা ডিফিকাল্ট নয়। কিন্তু কিন্তু যারা একদম ফ্রেশ এসএলএসটি নিয়ে পড়ে আছে তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট। এবার এই জন্য এই জায়গা থেকে আমরা কভার করবো, এইসব প্রত্যেকদিন এনে এমন করে দেওয়া হবে, ও অটোমেটিক দেখলেই পেরে যাবে। যেহেতু আপনারা দেখেন প্রথম কথা হচ্ছে, দেখেন আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি ছোটবেলায়, প্রথম হচ্ছে ইনস্ট্রাকশনের একটা ধোঁকা চলছে এখন বাজারে বর্তমানে। কম্পিটিটিভের কোশ্চেনে গিয়ে আপনি যদি দেখেন, তো ওরা এমন এমন কোশ্চেন ইনস্ট্রাকশন দিয়েছে আপনি বুঝতেই পারেন যে কোশ্চেনটা কী তা। আর আমরা কি করি, অল্প সময়ের জন্য জিনিসটা বোঝার চেষ্টা করি। যে ইনস্ট্রাকশন যেমন একটা কোশ্চেন এরকম দিয়েছিল যে লাস্টে দেখা যাচ্ছে ওয়ার্ডটা লেখা আছে এরর, আমরা লাস্টের ওয়ার্ডটাই তো প্রথমে দেখবো, বা ওভারভিউ মেললে তো এই ওয়ার্ডটাই চোখে পড়বে। আর এরর দেখে কিন্তু আমরা টোটাল সেন্টেন্সে গিয়ে আমরা খোঁজার চেষ্টা করি সেন্টেন্সে কোথাও গ্রামাটিক্যালি ভুল আছে। কিন্তু দেখা যাচ্ছে লাস্টে গিয়ে যে সেন্টেন্সটায় কোশ্চেন ইনস্ট্রাকশনে দিয়েছিল গ্রামাটিক্যালি এরর না, ওরা গ্রামাটিক্যাল একটা পোর্শনকে মেনশন করে দিয়েছিল, ওরা দিয়ে বলেছিল যে স্পেলিং এরর। এই জন্য ইনস্ট্রাকশন এখন পড়া খুব জরুরি। ইনস্ট্রাকশন দেখেন কি বলেছে, ওরা বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রেজেস টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। যেহেতু এসএলএসটি স্টুডেন্ট আমরা সবাই, সেহেতু আমাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু সর্বপ্রথমে থাকবে এটাই যে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স বলেছে মিনিংফুল সেন্টেন্স, তার মানে প্রথমে আমরা খুঁজবো সাবজেক্ট, তারপরে খুঁজবো ভার্ব, তারপরে খুঁজবো অবজেক্ট, তারপর খুঁজবো কমপ্লিমেন্ট, বা তারপরে আরও এক্সটেনশন বা অ্যাডভার্বিয়াল যেগুলো আছে সেগুলোকে খোঁজার চেষ্টা করবো। মাথায় রাখবেন এইরকম কোশ্চেন যদি আসে এই পদ্ধতিকে অ্যাপ্লাই করবেন না, আমি এটাই বলতে চাইছি। যেটা ছোটবেলা থেকে পড়েছে এই পদ্ধতিটাকে আপনি স্কিপ করে যান। এবার কিছু কিছু পয়েন্ট এখানে দেখেন যে পয়েন্টগুলো আপনি গ্রামারের জানবেন। যেমন সাপোজ যদি আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, দেখেন সাপোজ আমি লিখলাম অ্যান্ড রাহুল কমা দিয়ে লিখলাম রোহিত। এটাকে লেখা যেতে পারে, একটা সেন্টেন্স এইভাবে কি শুরু করা যেতে পারে? কি মনে হয়? যাবে না। তার কারণ হচ্ছে দেখেন যে অ্যান্ড হচ্ছে কনজাংশন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, ভালো করে আগে বোঝেন যে প্রথম বক্তব্য যে অ্যান্ড হচ্ছে কনজাংশন। তো অ্যান্ড এমন একটা টাইপের কনজাংশন যে কনজাংশনের আগে পরে কিছু বসাতেই হবে আপনাকে। কিছু কনজাংশন আছে যেগুলো সেন্টেন্সের বা ক্লজের শুরুতে আপনি বসাতে পারেন, যেমন দো আছে, অল দো আছে, ইভেন ইফ আছে, ইভেন দো আছে, অ্যাজ ইফ আছে, শুধু ইফ আছে, আনলেস আছে, এগুলো কিন্তু আপনি চাইলে সেন্টেন্সের শুরুতে বসাতে পারেন। কিন্তু এই অ্যান্ড এমন একটা টাইপের কনজাংশন এই জীবনে কোনোদিন আপনি সেন্টেন্সের শুরুতে বসাতে পারবেন না। এটুকু বোঝা গেল কি? এটুকুনের কথা পরে বলছি। আর একটা পয়েন্ট এখানে বলে দিই, সেটা হচ্ছে প্রথম যেটা কাজ হবে যে কেউ ওই ছোটবেলাকার কথার মাথায় আনতে যাবেন না, বিশেষ করে এরকম টাইপের কোশ্চেন আসলে যে ছোটবেলা আপনার সাবজেক্ট ভাবে অবজেক্ট নিজে থেকে খুঁজতে যাবেন না। প্রথম কাজ হচ্ছে আপনি অপশান দেখেন। আপনার কিন্তু অপশানের রিগার্ডিং যেতে হবে, কিন্তু এটার জন্য অপশান দেখেন। অপশান যদি দেখেন তাহলে দেখবেন দুটো অপশান পি দিয়ে শুরু হয়েছে, দুটো অপশান দেখেন আর দিয়ে শুরু হয়েছে। তারপরে অতি অবশ্যই আপনি এটুকু থেকে বুঝে গেলেন যে আপনার চারটে স্টেটমেন্ট দেখতে হবে না। প্রথম স্টেটমেন্ট কোনটা দেখার জন্য আপনাকে পি দেখতে হবে, আর আপনাকে যেহেতু ওখানে আর দেখতে হচ্ছে। এবার যদি আপনি পি পড়ে দেখেন, একবার টুক করে পড়ে দেখেন ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেখা আছে, আর পড়ে দেখেন লেখা আছে ব্রোকেন প্রমিসেস। আপনি এই দুটো পড়লেও আপনি কিন্তু ঠিকঠাক বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি সত্যি শুরু হবে কোনটা দিয়ে, তাহলে পরে পড়তে হবে। তাহলে এরকম ক্ষেত্রে গিয়ে কী করবেন, আপনি আরও আনুষঙ্গিক কিছু রাস্তা আছে সেগুলো এবার শোনেন আর সেগুলো দেখেন। যে কথা প্রথম যে সবথেকে সহজ পয়েন্ট হচ্ছে, দেখেন এখানে লিডের পরে প্রিপোজিশন দিয়ে আছে কিন্তু টু। এবার দেখেন টু এর পরে কোনটা হবে না, ভালো করে দেখেন। টু এর পরে কি এটা হয়তো হতে পারে? আপনার কি মনে হয় টু এর পরে ভার্ব আসলে কত নম্বর ফর্ম হয়? ভি1 হয়। আর এখানে তো ভি3 ফর্ম দিয়ে আছে, তার মানে কিউ আর পাশাপাশি কখনো বসবে কি? বসবে না। যদি কোনো অপশানে কিউ আর পাশাপাশি দেখতে পান তাহলে অপশানটা ইনকারেক্ট আছে, অপশানটা আপনি কেটে দেবেন। সাপোজ এখানে কিউ আর আছে, আপনি এটাকে কেটে দিলেন, তাহলে অপশান নম্বর এ কখনোই এই অ্যান্সার হবে। এরকম ভাবে আপনি আরেকটা জায়গায় দেখেন
দেখেন এখানে যদি আপনি লেখেন লিড টু, সাপোজ এখানে আপনি লিখলেন লিড টু, তারপর আপনার অ্যান্ড দেওয়ার পরে আপনি এখানে লিখছেন সরো, এখান থেকে এটা হবে কিনা? এবার আপনি এখানে কথা বলতে গেলে এই কথাটা আবার ভেসে উঠবে। সেটা হচ্ছে যে অ্যান্ড এমন একটা টাইপের কনজাংশন যে এর পরে যা বসবে আগেও তাই বসবে, বা আগে যা বসবে পরেও তাই বসবে। এই কথাটার ব্যাখ্যা গ্রামাটিক্যালি হতে পারে, মানে আগে ইনফিনিটিভ যদি বসে পরে ইনফিনিটিভ বসবে, আগে জিরান্ড বসলে অ্যান্ডের পরে জিরান্ড বসবে, যদি অ্যান্ডের আগে কোনো পজিটিভ ওয়ার্ড বসে অ্যান্ডের পরেও পজিটিভ ওয়ার্ড বসবে, অ্যান্ডের আগে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড বসে অ্যান্ডের পরেও নেগেটিভ ওয়ার্ড বসবে। দেখেন এখানে যদি আপনি টুটাকে হটিয়ে দেন, লিড কিন্তু ভার্ব আর সরও কিন্তু নাউন, তাহলে কি এই পেয়ারটা হবে? হবে না। তার মানে আপনি বুঝতে পারছেন কিউ আরও যেমন হবে না, কিউ এসও তেমন হবে না। দেখেন এখানে লেখা আছে কিউ এস লেখা আছে, এখানে দেখেন লেখা আছে কিউ এস লেখা আছে, তার মানে এটাও বাদ এটাও বাদ, তাহলে পড়ে থাকলে অপশন নম্বর সি। এবার কথা হচ্ছে যে আপনাদের হাতে কিন্তু প্রচুর সময় থাকবে, কিন্তু যেগুলো পারবেন দেখবেন অটোমেটিক হয়ে যাবে। এবার আপনাকে কিন্তু মিলিয়ে রিডিং পড়ে দেখে নিতে হবে যে সেন্টেন্সটা ঠিক আছে কিনা। আমি কি বলতে পারলাম? আর একটা জায়গা দেখেন যেটা বলছিল আর কি অ্যান্সার হিসাবে, এতক্ষণ তো আমরা দেখলাম কোনটা হবে না ধরে অ্যান্সার করেছি, তো এবার কোনটা হবে ধরে অ্যান্সার করেন। দেন অ্যান্ডের পরে লেখা আছে সরো, এটা একটা দুঃখ টাইপের ওয়ার্ড তো, এবং এর পার্শ্বস্পেজের নিরিখে যদি যান তার নাউন। দেখেন আপনি পার্শ্বস্পেজের নিরিখে দেখেন, তাহলে অ্যান্ডের আগে যেটা বসবে সেটা পার্শ্বস্পেজ কি নাউন হবে? এটা কিন্তু নাউন আছে প্রমিসেস। আবার দেখেন এখানে ডিসঅপেড কোনো ওয়ার্ডের শেষে এমইএনটি থাকলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে এটাও কি? সেটা নাউন আছে। তার মানে আপনি যদি বোঝেন তাহলে হয় অ্যান্ডের আগে এইটা হবে, আর না হলে অ্যান্ডের আগে এইটা হবে। তাহলে আপনি দেখেন এই টাইপের ওয়ার্ড তো প্রমিসেস তো এই টাইপের ওয়ার্ড নয়, সরল প্রমিসেস তো একদম আলাদা ওয়ার্ড। তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো একই টাইপের ওয়ার্ড। তাহলে অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন যে অ্যান্ডের আগে অর্থাৎ এস এর আগের স্টেটমেন্ট কি হবে, তার মানে পি আর পরে কি হবে? এস হবে। আপনি চারটে স্টেটমেন্ট দেখেন দেখি, দেখেন একটাতে শুধু পি এর পরে এস আছে, বাকিগুলো দেখেন কি এখানে পি এর মিডিলে কিউ ঢুকে গেছে, এখানে তো মেলা কিছু ঢুকে গেছে, এখানেও তাই দেখেন পি এর আগে এসেছে, তার মানে সেই দিক দিয়ে গেলে অ্যান্সার কি হবে? অপশন নম্বর সি হবে। আপনাকে কিন্তু ট্যালি করে দেখতে হবে এগুলো। আর ছোটবেলাকার যে থিওরি, ওই থিওরিটাকে বাদ দিয়ে দিবেন, এটা কেটে দিবেন, ওই থিওরি রাখবেন না। এই কোশ্চেনে ওই থিওরি রাখবেন, এর বেশ কিছু রুলস রেগুলেশন আছে, সবার স্টেপ বাই স্টেপ যাবো। চলেন তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে অপশন নম্বর সি আর কিউ পি এস। মিলিয়ে দেখে নেন, ওরা লিখেছে ব্রোকেন প্রমিসেস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, প্রমিসেস এটা সাবজেক্ট, আর এটা যেহেতু প্লুরাল তাই এখানে লেখা আছে লিড টু, এটা লেখা হয়েছে। তারপরে আর এর পরে কিউ, তারপরে পিতে লেখা আছে কিউ যেহেতু প্রিপোজিশনের পাশে নাউন বসে, দেখেন ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা নাউন, অ্যান্ডের পরে আবার সরকি এটা নাউন, তারপরে সেন্টেন্স ঠিক আছে, আপনাকে মিলিয়ে কিন্তু দেখে নিতে হবে। নেক্সট কোশ্চেন দেখ, এই কোশ্চেনটা কিসের উপর বেস করে দিয়েছে? পুরোপুরি আপনি কতটা ইংরেজি বোঝেন আর কতটা মানে বোঝেন তার উপরে বেস করে, কোনো গ্রামার এখানে কাজ করবে না। আপনি যদি দেখেন তাহলে দেখবেন লেখা আছে দ্য ইম্পর্টেন্স অফ কেয়ারিং ফর রোড সেফটি, মানে রোডের নিরাপত্তার জন্য যে যত্ন আর কি, তার যে গুরুত্ব হ্যাজ বিন ড্যাশ এগেন অ্যান্ড এগেন। এবার প্রথম যে ওয়ার্ডটা লেখা যায় ট্রেস, এই ট্রেস ওয়ার্ডটার মানে কি? এই ভার্ব হতে পারে, নাউনও হতে পারে। ট্রেস যদি আপনি নাউন ধরেন তাহলে সেক্ষেত্রে মানে যে ছাপ বা চিহ্ন বা আভাস যেটাকে বলে, ট্রেস যদি ভার্ব হিসাবে ইউজ করা হয় তাহলে কোনো একটা উৎস খুঁজে বের করা, তাহলে এটা মানে আপনি ধরে নিতে পারেন যেহেতু ভার্ব হিসাবে দিয়েছে আপনি বুঝতে পারছেন উৎস খুঁজে বের করা। স্ট্রেস কথাটা মানে হচ্ছে দুটো মানে হয়, একটা মানে হয় জোর দেওয়া, আর আরেকটা মানে হচ্ছে কোনো কিছুতে গুরুত্ব দেওয়া। স্ট্রেন এই কথাটা মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা, ক্ষতিগ্রস্ত করা মিনস এরকম ধরনের অনেক সময় এরকম হয় না, ধরুন আপনি সাইকেল জোরে চালালেন, জোরে চালাতে গিয়ে দেখা গেল যে কোনো একটা জায়গায় লেগে গেল, তাহলে এইভাবে যে আপনি ক্ষতিগ্রস্ত হলেন সেক্ষেত্রে ওয়ার্ডটা ইউজ করে স্ট্রেন। পরে ওয়ার্ডটা যে স্ট্রাইক। এবার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আপনি এটা একটা কাজ করতে পারেন, অনেক সময় অপশান নিজেই ভুল থাকে, যেমন চারটে অপশান যদি দেখেন আপনি কোশ্চেনকে বাদ দেন, গুলি মেরে দেন, যদি বলা আপনাকে চারটে অপশানের মধ্যে কোনটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, দেখেন অপশন নম্বর ডি গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কেন? কারণ স্ট্রাইক এই ওয়ার্ডটা আঘাত করা, এর ভি2 এবং ভি3 হচ্ছে স্ট্রাক আর স্ট্রাক, স্ট্রাইক কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই, তাহলে এটা বাদ চলে গেল। এবার তাহলে এটা পেলেন আপনি উৎস বের করা, এটা পেলেন গুরুত্ব দেওয়া, আর এটা পেলেন আপনি ক্ষতিগ্রস্ত করা হয় আর ছাকা হয়, ছাকা বোঝেন তো? দ্য টি নিডস টু বি স্টেন্ড, মানে হচ্ছে চা ছাকার দরকার আছে, ছাকা, তো সেটা হয়, তো ছাকা তো নেবে না এখানে, তো এখানে ক্ষতিগ্রস্ত করা হবে, তাহলে কি করবেন আপনি? যেহেতু টোন পজিটিভ আছে কেয়ারিং, তাহলে পজিটিভ যেহেতু আছে তাহলে গুরুত্ব দেওয়া হবে, অ্যান্সার সি না, এ বা সি না করে অ্যান্সার কোন অপশন উঠবে?
এই স্ট্রেস এই ওয়ার্ডটা সিনোনিম জানি পরীক্ষায় আসবে না, আমি আমাদের পরীক্ষায় দেয়নি, দিলেও দিতে পারে, আমি লেখাবো না আপনাদেরকে, কিন্তু আমি গ্রামারের নিরিখে নিয়ে যাব। এই স্ট্রেস এই ওয়ার্ডের একটা ভালো সিনোনিম হচ্ছে এমফেসাইজ, এটা একটা ভালো সিনোনিম। আর একটা হয় পরীক্ষা আসলে অ্যাকসেন্টুয়েট বলে একটা ওয়ার্ড হয়, ও লিখতে হবে না আপনাদের, দরকার হবে না, লিখতে হবে না, কিন্তু এই ওয়ার্ডটা দরকার হবে আপনাদের, সেটা এই ওয়ার্ডটা পিডিএফে দেবো যদিও। স্ট্রেস এই ওয়ার্ডটা সিনোনিম হচ্ছে এমফাসাইজ। এই এসিও হতে পারে, অল্টারনেটিভ স্পেলিং কিন্তু জেডিও হতে পারে, বোথ আর কারেক্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই ওয়ার্ডটা পার্টস স্পিচ কিন্তু ভার্ব। যদি দেখেন এমফাসাইজ কোথাও আছে তাহলে খেয়াল রাখবেন এরপরে কোনো প্রিপোজিশন হয় না, আর পরীক্ষার হলে যে প্রিপোজিশনটা দেয় সেটা হচ্ছে অন দেয়, কিন্তু অন হবে না। আমি কি কথা বললাম? তাহলে স্টেজ থেকে আমরা দরকার হয় শুধু এই ওয়ার্ডটা, যে এমফাসাইজ, এর নাউন ফর্ম আছে এমফাসিস, আলোচনা করলে তো মেলায় করা যায়। এর নাউন ফর্ম হচ্ছে এমফাসিস। দেখেন এই দুটো ওয়ার্ডের পার্থক্য হচ্ছে শুধু ই নিয়ে পার্থক্য, কিন্তু ই থাকলে ভার্ব, না থাকলে কিন্তু নাউন। যদি নাউন হিসাবে ইউজ করা হয় তাহলে তারপরে আপনি চাইলে কি বসাতে পারেন, অন আপনি বসাতে পারেন। নেক্সট পয়েন্ট একটা কথা বলি, এমফাসিস এই ওয়ার্ডটা তো নাউন বলছি, এই ওয়ার্ডটা তো সিঙ্গুলার, প্লুরাল করলে কি হয়? কি হয়? সিম্পল একটা রুলস একটু শুনে রাখেন, এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু নিতে হবে, কিন্তু সব এইভাবেই হয়ে যাবে সব, এর জন্য আলাদা ধারাবাদ পড়তে হবে না, বেশি চাপ নিতে যান, আপনারা সব জানেন, শুধু আমি ধরিয়ে দেবো জায়গাগুলোকে, ধরা জায়গাগুলোকে নিয়ে খেলবেন, কিচ্ছু করতে হবে না ইংরেজি গ্রামার বিশেষ করে। তাহলে প্রথম পয়েন্ট খেয়াল রাখবেন, এমফাসাইজ ভার্ব হলে কোনো প্রিপোজিশন হয় না, পরীক্ষার হলে ওরা অন দেয়। দ্বিতীয় পয়েন্ট খেয়াল রাখবেন, এর নাউন ফর্ম হচ্ছে এমফাসিস, আর নাউন হলে কিন্তু অন হতে পারে। তৃতীয় নম্বর এখানে প্রশ্ন আসার মতো শুধু এটা আছে যে এই ওয়ার্ডটা সিঙ্গুলার, এর প্লুরাল করলে হবে এমফাসিস, IMPHASES। ছোট্ট একটা কথা বলে কয়েকটা ওয়ার্ড একটু শর্টকাট বলে দিই, তাহলে এক্ষণে হয়ে যাবে। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো শেষ হয় SIS দিয়ে, যেমন কিছু ওয়ার্ড বলে দিই আমি, একটা বেসিস, একটা ক্রাইসিস, একটা অ্যানালাইসিস, ওয়ার্ডগুলো মনে পড়ছে? কোনো ওয়ার্ড যদি দেখেন যে SIS দিয়ে শেষ হয়েছে, সেই ওয়ার্ডটাকে প্লুরাল করার সময় এই মিডলে ভাওয়েলটাকে চেঞ্জ করে ই করতে হয়। তাই এমফাসিস এই ওয়ার্ডটা প্লুরাল করার সময় দেখেন আমি ই করেছি, অ্যানালাইসিস হতে হবে, ক্রাইসিস হতে হবে, বেসিস হতে হবে। বুঝতে পারলাম? এখানে কিচ্ছু নেই আলোচনা করার। দ্য ওল্ড ম্যান কেপ্ট ড্রিমিং ড্যাশ দ্য পাস্ট। সমস্যা হচ্ছে প্রথমে দেখেন বেশিরভাগ স্টুডেন্ট এটাই করবো আমরা আর কি, এখন তো অ্যান্সার আমরা দেখে এসেছি তো সেই জন্য, কিন্তু অ্যান্সার যদি না দেখা থাকতো তাহলে অ্যান্সার কিন্তু আমরা বেশিরভাগ হয় কেউ অ্যাড ইন করতো, নাহলে কেউ অ্যাড করতো। তার কারণ হচ্ছে এটা একটা কী দেওয়া আছে, পাস্ট, এটা একটা টাইম, টাইম আর প্লেসের ক্ষেত্রে স্পেশালি দুটো প্রিপোজিশন ইউজ করা হয়, একটা হচ্ছে ইন অথবা অ্যাট। তুমি কি বোঝাতে পারলে পরীক্ষার ভুলের জায়গা থাকে, তো ওরা আপনাকে বিভ্রান্ত করবে, সেরকম জায়গা ওরা দিয়ে দেয়। তো পরীক্ষার হলে কি হবে যে পাস্ট এর টাইমকে দেখে কেউ ইন অথবা অ্যাড করবে, কিন্তু দুটো হবে না। তাহলে হবেটা কি? হবেটা হচ্ছে এই ওয়ার্ডটার উপর নির্ভর করে কোশ্চেনটা, ড্রিম। এই ওয়ার্ডটার পরে দুটো প্রিপোজিশন ইউজ করা যেতে পারে, একটা অফ, একটা অ্যাবাউট। যদি ড্রিম অফ অথবা অ্যাবাউট ইউজ করেন তখন এর মিনিং হয়, একটা মিনিং হচ্ছে বাংলা ধরেন সাপোজ স্বপ্নে দেখা, স্বপ্নে দেখা বোঝেন? আমি একটা সেন্টেন্স দিয়েছি, বুঝতে সুবিধা হবে আপনাদের। আই ড্রিমড অফ ড্রাইভিং এ কার, মানে স্বপ্নে গাড়ি চালাচ্ছিলাম, স্বপ্নে যেটা দেখলাম সেটা কি করছিলাম, আমি গাড়ি চালাচ্ছিলাম, ওইটা একটা হয়। দ্বিতীয় নম্বর ড্রিম অফ অথবা অ্যাবাউট, এই দুটোর ক্ষেত্রে প্রিপোজিশন ইউজ করা হয় যখন ড্রিমের অফ বা অ্যাবাউট লাগলে আর একটা মিনিং হয়, সেটা হচ্ছে কোনো কিছু কল্পনা করা, কল্পনা করা বা মনে মনে ভাবা, আপনি যা বাংলা নিতে পারেন তাই। তাহলে ড্রিমের পরে দেখেন শুধু কি অফ কি অ্যাবাউট হয় স্যার? ড্রিমের পরে অ্যাওয়েও হয়, কিন্তু ড্রিম অ্যাওয়ে মানে হচ্ছে যে হেলাফেলা করে সময় নষ্ট করা গেল। এবার অপশানে দেখেন ড্রিম অ্যাওয়ে নাই, তাহলে ইন আর অ্যাড তো হচ্ছে না। তাহলে দেখেন এখানে অপশানে অ্যাওয়ে নাই, অপশানে এখানে অফ আছে, অ্যাবাউটও নাই, তাহলে আপনার ঝামেলা থাকবে না। তাহলে অ্যান্সার কি করবেন? অপশন নম্বর সি করবেন, অপশন অ্যান্সার হবে অপশন নম্বর সি, অর্থাৎ অফ। ড্রিম অফ তার মানে আমি বলে দিচ্ছি ওইটাই, দুটো ইউজ করো, দুটো যদি থাকবে না, দুটো দুটো থাকলে আপনাকে অপশানে বোথ আর কারেক্ট নিতে হবে, নাহলে কেস করতে হবে। ও চিন্তা না, ওর জন্য আমি বসে আছি, পড়াচ্ছি যখন তখন এইটুকু রেসপন্সিবিলিটি নেবো আমি, যে ওরা যদি কোনো গন্ডগোল করে অ্যান্সার কি দেয়, সে দায় আপনাকে নিতে হবে না, সে দায় আমাকে নেবো, সে দায় সেটা আমি করাবো, যা যা করার আমরা করবো। এবার কয়েকটা কথা শোনেন, এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে যেটা পরীক্ষায় এসেছিল কোশ্চেন, হি ড্রিমড এ, ভালো স্বপ্নের ইংরেজি কি?
সুইট ড্রিম হতে পারে, গুড ড্রিম হতে পারে। খারাপ স্বপ্নের ইংরেজি, খারাপ স্বপ্নের ইংরেজি কিন্তু ব্যাড ড্রিম ইউজ করা হয় না, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট কিন্তু। হ্যাঁ, অনেক ওয়ার্ড আছে যেটা আগে ইউজ করা হতো, এখন গ্রামাটিক্যালি ইনকারেক্ট হিসেবে ধরা হয়। তো প্রশ্ন যেটা এসেছিল পরীক্ষা বা যেটা প্রশ্ন আমাকে দিতে পারে সেটা হচ্ছে এইটা একটা কোশ্চেন দিতে পারে আর এটা একটা কোশ্চেন দিতে পারে। প্রথমে এইটা ধরেন, এটা সেন্টেন্সের অবজেক্ট, আমি পরের দিন বুঝিয়ে দেবো অবজেক্টটা। অবজেক্টে অনেক ঝামেলা আছে। এবার অবজেক্টটা তো একটা ভাগ নাই, 6টা ভাগ আছে টোটাল অবজেক্টে। ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, এ নিয়ে দেখবেন কনফিউশন হয়ে আছে, যা শিখে এসেছেন সব ভুল মনে হবে। তারপর গেলে রিটেন্ড অবজেক্ট একটা হয়, ফ্যাক্টিটিভ অবজেক্ট একটা হয়, কগনেট একটা অবজেক্ট হয়, অ্যাডভার্বিয়াল অবজেক্ট হয়। সব ভিডিও আছে পাঠিয়ে দেবো, যেটুকু ওখানে নাই সেটুকু বলে দেবো এখানে। এইটুকু কাজ এখন আমার। ঘটনা হচ্ছে যে দেখবেন কোনো সেন্টেন্স যদি এরকম হয়, সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এ বাড়ি পর্যন্ত নিয়ে যান না, এখনই হয়ে যাবে, জিনিসটাকে বাড়ি পর্যন্ত নিয়ে যান না। যদি কোনো সেন্টেন্সে এরকম দেখেন ভার্ব এবং অবজেক্ট একটা মাত্র রুট ওয়ার্ড থেকে উৎপত্তি লাভ করেছে, তখন সেটাকে ইংরেজি গ্রামারে বলা হয় কগনেট অবজেক্ট। এবং এটাকেই বলা হয়, যদি ভার্বের নিরিখে বলে তাহলে কগনেট ভার্ব হবে। জিনিসটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জিনিস নয় কিন্তু। আমি আবারও বলছি, যখন একটা সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্ট একটা মাত্র রুট ওয়ার্ড থেকে উৎপত্তি লাভ করে, তখন সেটাকে বলা হয় কগনেট অবজেক্ট। যেহেতু দেখেন এই দুটো ওয়ার্ডের রুট ওয়ার্ড কিন্তু ড্রিম, তাই এটাকে আপনি বলবেন অবজেক্ট যদি জিজ্ঞাসা করে তাহলে কগনেট অবজেক্ট, ভার্ব যদি জিজ্ঞাসা করে তাহলে কগনেট ভার্ব হবে। গেছে তো এটুকু? বেশ, চলে। তাহলে এখানে অ্যান্সার অপশন নম্বর সি হবে অ্যান্সার। এর ডিটেলস পেয়ে যাবেন, চিন্তা নেই আপনার। চল, ভালো কোশ্চেন। কি কোশ্চেন দেখি একটু। Some people dash a peculiar habit of walking in sleep. দেন প্রথমে কি বলবো, যাই বলে মেলা সময় লাগবে, চলেন যাই হোক না কেন সময় লাগুক, এসছেন যখন কষ্ট করে। বেশ কিছু ওয়ার্ড আছে, আমি দুটো ওয়ার্ড লিখলাম, যেমন সাম, অল, তারপরে এ লট অফ, হ্যাঁ, বা লটস অফ, এগুলো ডিটারমিনার বলা হয়। যে ওয়ার্ডগুলোর মধ্যে সাম আর অল নিয়ে চলেন, লট অফ ছাড়েন। এখন দুটো ওয়ার্ড নিয়ে কথা বলেন। এই দুটো ওয়ার্ডের পরে দুটো প্রকার কাউন্টেবল নাউন আপনি বসাতে পারেন, আবার আনকাউন্টেবল নাউনও বসাতে পারেন। বারবার আপনাদেরকে বলে এসেছি যে সাম এবং অলের পরে যদি কাউন্টেবল নাউন বসান এটা কিন্তু প্লুরাল হবে, আর আনকাউন্টেবল নাউনে তো প্লুরাল ফর্ম হয় না। মেলা রাস্তা আছে প্লুরাল করার জন্য, সেটা আলাদা করার জন্য, না কাউন্টেবল করার জন্য। যাই হোক, সাম এবং এই অল এই দুটো ওয়ার্ডের পরে দেখেন কাউন্টেবলও বসতে পারে, আনকাউন্টেবল নাউনও বসতে পারে। আমি বলতে পারি গিভ মি সাম মানি, বলি তো। আবার এটা বলতে পারি গিভ মি সাম রুপি, হবে না তখন, কিন্তু রুপিজ হবে। গিভ মি সাম মিল্ক বলতে পারি, কিন্তু সাম বয় বলা যাবে? সাম বয় বলা যাবে, সাম বয়েজ বলতে হয়। এটা খেয়াল রাখবেন যে সাম এবং অল, মেলা গল্প আছে অল নিয়ে, আরো যদি যাবোই না আমি এখন। সাম এবং অল এই দুটো ওয়ার্ডের পরে আপনি চাইলে কাউন্টেবল নাউন বসাতে পারেন, চাইলে আপনি আনকাউন্টেবল নাউন বসাতে পারেন। খেয়াল রাখতে হবে যে কাউন্টেবল বসলে সবসময়ের জন্য কি হবে? প্লুরাল হবে। তাহলে প্রথম বক্তব্য হচ্ছে যে এই ওয়ার্ডটা কি ঠিক আছে এইটুকু না ভুল আছে? এটা প্রথম প্রশ্ন সবার কাছে আমার। ঠিক আছে, তার কারণ যে 3টে ওয়ার্ড স্পেশালি খেয়াল রাখতে বলছে পরীক্ষার জন্য, যে পিপল, পুলিশ আর ক্যাটেল, এরা জন্মগত হবে কিন্তু প্লুরাল। তার মানে এটা কিন্তু ঠিকই আছে। তার মানে এই সাইডে যে ভার্ব বসাবো তার সাবজেক্ট হচ্ছে এই ওয়ার্ডটা পিপল, এর কি প্লুরাল পেলাম তো, সাবজেক্ট প্লুরাল। দেখেন 4টে অপশন যদি দেখেন তাহলে দেখবেন আপনি এটা সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব? এটা সিঙ্গুলার ভার্ব, তার মানে এটা অপশনে হচ্ছে না। এবার হ্যাভ, হ্যাড আর হ্যাভ বিন যদি দেখেন তাহলে দেখেন এখানে আরেকটা পয়েন্ট বেরিয়ে আসতে পারে। আপনি দুই রকম দৃষ্টিকোণ থেকে ভাবেন, একটা ভাবেন প্রেজেন্ট আর পাস্ট টেন্স, আর আরেকটা আপনি প্রেজেন্ট আর পাস্ট টেন্স আগে ভাবেন। প্রেজেন্ট আর পাস্ট টেন্স যদি ভাবেন তাহলে প্রেজেন্ট হবে না পাস্ট হবে, সেটুকু একটু আগে ক্লিয়ার করেন। বলে যে সাম পিপল, কিছু মানুষের ড্যাশ পিকুলার হ্যাবিট, অদ্ভুত অভ্যাস আছে অফ ওয়াকিং ইন স্লিপ। কি মনে হয়েছে যে কিছু মানুষ যারা ঘুমে হাঁটে, ঘুমের ঘরে হাঁটে, যাকে সোমনামবুলিস্ট বলা হয়, কি পার্টিকুলার একটা দিনের কথা বলছে? ও আগেও ঘুমের ঘরে হাঁটছে, এখনো হাঁটছে, ও ভবিষ্যতে কি করবে? হাঁটে। আমাদের গ্রামে আমার কাকা আছে আর কি, ও খুব ক্রিকেট খেলতো আগে, তা বুঝলেন তো, ঘুমিয়ে ঘুমিয়ে কি করতো, ব্যাট বললে ছক্কা মারবো তাই বলতো। আর খুব পিং পং বল ছিল তখন, খুব খেলা হতো আর কি তখন, ওরকম ব্যাপার। তো ঘুমের ঘরে যে যা করে গোটা দিন, তাই সে কথাটাই বলে। তো এটা কিন্তু একদিনের ঘটনা নয়, কিন্তু আজকেও আছে, আগেও ছিল, ভবিষ্যৎ থাকবে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য কোন টেন্স ইউজ করি? প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে প্রথমে আপনি পাস্টকে কাটেন, তাহলে হ্যাডটাকে প্রথমে কাটলেন। এবার তাহলে বলে হ্যাভ আর হ্যাভ বিন। এবার অনেকে আমরা ভাবছি যে স্যার হ্যাভের পরে বিন আছে, এটা তো স্যার প্যাসিভ ভয়েস,
কেটে এসে বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু এটা প্যাসিভ ভয়েস নয়, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। এবার ঘটনা হচ্ছে কি, দুটো টেন্সকে যদি আপনি আইডেন্টিফাই করেন তাহলে দেখবেন যে হ্যাভ বিন এটা হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর শুধু হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, যাই বলেন না কেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিছু কথা আপনাদেরকে বারবার আমি অবজেক্টিভের ব্যাচে বলে থাকি, দেখবেন যে এই ওয়ার্ডগুলো একটু দেখেন, যে অ্যাম, এগুলো সব দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই আপনাদের। অ্যাম, ইজ, আর বা হ্যাভ বা হ্যাজ, আপনাকে যদি প্রশ্ন করা হয় এটা অক্সিলারি ভার্ব না প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ দুটোই কিন্তু খুব খেয়াল রাখতে হবে, কিন্তু এটা কিন্তু অক্সিলারি হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হতে পারে। ছোট্ট করে একটা এক্সাম্পল দিই আপনাকে, সাপোজ ধরেন একটা এক্সাম্পল দিলাম আই অ্যাম ওয়েল, একটা এক্সাম্পল দিলাম, আরেকটা দিলাম আই অ্যাম প্লেইং ওয়েল, প্লেইং ওয়েল। এই দেখে দেখ, যদি কোনো সেন্টেন্সে একটাই ভার্ব থাকে তাহলে যেটা যে যাই থাকবে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। এই সেন্টেন্সে দেখেন এম এর সাথে সাথে কিন্তু আরেকটা ভার্ব আছে, তখন কিন্তু এম এ কিন্তু মেন নয়, অক্সিলারি ভার্ব। তাহলে ঘটনা হচ্ছে যে এই সবগুলোর একই রুলস, সব আমি লিখছি নি এই সেন্টেন্স সবগুলো দিয়ে, সবগুলো একই গল্প। যে যদি একা বসে তাহলে কি ভাব, প্রিন্সিপাল ভাব, যদি এর সাথে আরেকটা ভাব থাকে তাহলে অক্সিলারি হয়ে যাবে। তো ঘটনা হচ্ছে কি, যদি কখনো দেখেন যে অ্যাম, ইজ, আর হ্যাভ, হ্যাজ, এরা যদি কখনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভাব হিসেবে কাজ করে, মানে এরাই শুধু ভাব আর ভাব নাই, তাহলে জেনে রাখবেন ওইটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে থাকি, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে যদি আপনার প্রশ্ন করা হয়, কেউ যদি প্রশ্ন করে যে আই হ্যাভ এ পেন, এটা কোন টেন্স, অ্যান্সার কি দেবেন? দেখেন হ্যাভ ছাড়া ভাব আছে নেই, তো তার এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। যদি বলা হয় এরকম সেন্টেন্সটা থাকে, যদি থাকে যে আই হ্যাভ গিভেন এ পেন, দেখেন দেখি, এটা কিন্তু প্রিন্সিপাল ভাব নয়, কিন্তু প্রিন্সিপাল ভাব আরেকটা এসছে, কিন্তু তার মানে যখনই আরেকটা ভাব চলেছে সিম্পল প্রেজেন্ট নয়, তাহলে এটাকে আমরা জানেন প্রেজেন্ট পারফেক্ট। দেখেন হ্যাভের পরে এটা বিন এসছে, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা শুধু হ্যাভ আছে তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি যে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ হয়, হ্যাবিচুয়াল ট্রুথ হয়, তাহলে সেক্ষেত্রে কোন টেন্স ইউজ করি, সিম্পল প্রেজেন্ট। তাই অ্যান্সার কি করবেন, অপশন নম্বর বি করবেন এর অ্যান্সার। পরেরটা দেখ, দ্য ওয়ার্ড অপোজিট টু ডাক ইন জেন্ডার, মানে জেন্ডারের অপোজিট বলেছে, কিন্তু অন্য কোনো রাস্তায় গিয়ে অপোজিট করা যাবে না, কিছু নয়। কি হবে অ্যান্সার? প্রথম কথা, চারটে অপশনের মধ্যে এটা কি কোনো ওয়ার্ড হয়? এটা কোনো ওয়ার্ড নাই, হি গট সি গট হয়। লিস্ট দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, ও একবার দেখলে পরীক্ষার হলে পেরে যাবে। গ্যান্ডার এই ওয়ার্ডটার যদি আপনি অপোজিটে যান তাহলে হচ্ছে গুজ, বোর এই ওয়ার্ডটার অপোজিটে গেলে হয় শো, আর ডাক হবে ড্রিক। কিচ্ছু না, অ্যান্সার কোন অপশন নম্বর ডি করবেন অ্যান্সার। হ্যাঁ, এখানে বলেছে এইটুকু মেন ফোকাস, ড্র এ ব্ল্যাঙ্ক। ড্র এ ব্ল্যাঙ্ক কথাটা মনে হচ্ছে ধরেন এমনি একটা সিচুয়েশনকে বোঝেন, সাপোজ আমি পড়া ধরলাম, তো আপনারা কেউ বলতে পারলেন আর ওই মুহূর্তে আপনার মাথায় আসলো না, এই পরিস্থিতিটাকে বোঝানোর জন্য ওয়ার্ডটা ইউজ করা হয় ড্র এ ব্ল্যাঙ্ক। অ্যাকচুয়ালি ওয়েন টিচার আস্কড এ স্টুডেন্ট সাম কোয়েশ্চেন্স, দ্য স্টুডেন্টস ড্রিউ এ ব্ল্যাঙ্ক, এই কথাটা মানে ওর মাথায় আর কিছু খেললো না। তো এবার এই সেন্সে গিয়ে ইডিএমসের একটা ট্রিক বলে দিই, তো পরীক্ষার হলে তো বোঝা মুশকিল হবে, লাস্টে তো আপনাকে নেগেটিভ মার্কিং থাকবে, তো থাকে না তো, তাহলে আপনার লাস্টে তো একটা চান্স আপনি নেবেনই পরীক্ষার হলে। তো লাস্টে চান্স নিতে গিয়ে যদি কোনো ভোকাব চলে আসে বা কোনো ইডিএমস চলে আসে, তাহলে সেক্ষেত্রে কি করবেন? কোনো ট্রিক, একটা ছোট্ট ট্রিক আছে, কপাল যদি ভালো থাকে তাহলে লেগে যাবে। যেমন ওই ট্রিকে গেলে এখানে দুটো অপশন এলিমিনেট করতে পারো। ট্রিকটা আগে শোনেন, অ্যান্সার পরে বলছি আমি। প্রথম কথা হচ্ছে এই ওয়ার্ডটার মানে কি, বিভিন্ন রকম হতে পারে, ড্র মানে বিভিন্ন রকম মানে হতে পারে, কিন্তু নর্মালি আমরা জানি কি আঁকা। ড্র মানে জল তোলাও হয়, কিন্তু ড্র ওয়াটার, জল তোলা বা টানাও হয় বা কাছে আসাও হয়, ড্র মানে আঁকা। দ্বিতীয় যে ব্ল্যাঙ্ক মানে কি, ফাঁকা জায়গা, ফাঁকা। ইডিয়ামস মানে জেনে রাখবেন, কোনো ইডিয়ামসের মানে জানলে এই দুটো ওয়ার্ড অ্যাকচুয়াল যা মিনিং, সেই মিনিং যদি কোনো সেন্টেন্সে প্রকাশ পায় সেটা অ্যান্সার হবে না। মানে যদি দেখেন ড্র মানে আঁকা, তো যদি কোনো স্টেটমেন্টে দেখেন যে আঁকা বোঝাচ্ছে ড্রিউ মানে, তাহলে কিন্তু হবে। যেমন যেমন এক্সাম্পল দেখেন, ড্রিউ এ বিগ সার্কেল, তার মানে কি এখানে আঁকাই তো বোঝাচ্ছে, তবে এটা জীবনে অ্যান্সার হবে না। আমি এইটুকু বোঝাতে চাইছি আপনাদেরকে, মানে লাস্টে বেশি মারতেও হতেই পারে, পরীক্ষার হলে বলা যাবে না কোনো কিছু একটা। তাহলে দেখেন বলেছে আই ফেল্ড টু ড্র এ ব্ল্যাঙ্ক, এখানেও কি বলতে চাইছে, ড্র মানে এখানে আঁকাই বোঝাতে চাইছে, তাহলে এটা তো হবে না। এবার থাকলো পরে
আই কেপ্ট লুকিং ব্ল্যাঙ্কলি, এটাও তো ব্ল্যাঙ্ক মানে যা তাই বোঝাতে যায়, ফাঁকাভাবে দেখা, তার মানে এটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার অবভিয়াসলি অ্যান্সার কি অপশন নম্বর, আই ফেল্ড ইন দ্য এক্সামিনেশন। অ্যাকচুয়ালি আমি একটা ট্রিক দেখালাম, আমি পরীক্ষার হলে আপনি না ছেড়ে আসবেন না, নেগেটিভ মার্কিং না থাকলে তো আপনি ছাড়বেন না কোনোদিনই। তো একবারই আন্দাজে সীমারাত থেকে একটু কিছু ট্রিক খাটিয়ে সীমারে আসা অনেক ভালো। তাহলে অ্যান্সার কোন অপশন নম্বর সি করবেন অ্যান্সার। এই কোশ্চেনটা খুব খতরনাক কোশ্চেন, এই কোশ্চেনটা। হ্যাঁ বল, এক সাইড, হ্যাঁ এই ড্র যেটা দেখলেন আপনি ওই ড্র, হ্যাঁ একটাই। এই কোশ্চেনটা একটা খতরনাক কোশ্চেন, কোশ্চেনটাকে বুঝবেন, কোশ্চেনটাতে বহুত ভুলভাল জায়গা দাঁড়িয়ে আছে, চলে কোশ্চেনটা আলোচনা করেন কি করবেন। প্রথম কথা যে আপনি অপশন দেখেন, অপশন দেখলে দুটো অপশন, একটা অপশন একদম পাতি এলিমিনেট করা, আর একটা অপশন মিনিং এর রিগার্ডিং এ পাতি এলিমিনেট হয়ে যাবে। দেখেন দুটো অপশনকে এলিমিনেট করি, তারপরে অ্যান্সারে যাবো আমরা। প্রথম হচ্ছে যে অপশন নম্বর ডি যদি এই জায়গায় আপনি বসান তাহলে কি সমস্যা হবে, আপনাকে দুটো সমস্যা হবে। একটা প্রথম শব্দের চোখে লাগা সমস্যা হচ্ছে নসুমনার থাকা মানে এই কমার পরিবর্তে কি থাকতে হতো দেন, এবার এখানে তো আপনি কিছু করতে পারছেন না, তাহলে এটা হবে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে নসুমার যেহেতু অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স বা ক্লজ শুরু হলে আমরা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনি, দুটো কারণে এটা হবে না। তো সহজ কারণ হচ্ছে যে নসুনার আছে মানে ধ্যান থাকতে হবে, সেন্টেন্সে ধ্যান নাই মানে নসুনার হবে না। এবার অপশন এতে আসেন সবাই, এটা যদি এখানে বসান তাহলে মিনিংটা দেখেন, এর মিনিং হচ্ছে জাস্ট বিফোর হি হার্ট, খবরটা শোনার ঠিক আগেই হি ফেন্টেড মানে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। খবর শোনার আগে কি জ্ঞান হারাবে, সমস্যা এটাও নাই, এটাও অ্যান্সার হবে। এই দুটো অ্যান্সার সুন্দরভাবে ভদ্রভাবে আরামের সাথে এলিমিনেট করতে পারবেন আপনি, এই দুটো অপশন নিয়ে ঝামেলা থাকলে পরে। একটা থাকলো হোয়েন হি হ্যাড হার্ট, অ্যান্সার বলে। হ্যাঁ জায়গাগুলো ক্লিয়ার করে নেন, দেখেন আমি বারবার বলছি কিন্তু ইউটিউব বাবা খুব খতরনাক জায়গা, বুঝলেন। আমার জীবনে প্রথম ইউটিউবের সঙ্গে প্রথম গন্ডগোল যেটা নিয়ে বেঁধে যাওয়ার সেন্টেন্সটা এখনো খুব সুন্দর মনে আছে। মানে হাজারো ইউটিউবার এরকম, মানে ইউটিউবে তো কোনো হাজারো ইউটিউবার এরকম বলে যে লুকড সময় ভাব, এই জিনিসটা নিয়ে আমার প্রথম ইউটিউবে ঝামেলা হয়েছিল আর কি। এই ওয়ার্ডটা পার্টনারশিপে জানছে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোশ্চেনটা ছিল। তো ওনারা বলতে চাইছেন, ওনাদের বলার দৃষ্টি বলতে এটা উনি বলেছেন আইডেন্টিফাই পার্শ্ববিধান বলতে চাইছেন এটা প্রিপোজিশন, আর আমি বলেছিলাম এটা নাউন। শোনো না, স্টুডেন্ট তো বিভিন্ন রকমের ক্যাটাগরি থাকে তো না, তো উনি কিন্তু অ্যান্সারটা ইউটিউবে দেখেছেন আগে, দেখার পরে ওই স্ক্রিনশট মেরে অলরেডি নিয়ে রেখেছে, তারপরে আমাকে জিজ্ঞাসা করছে। আমি অ্যান্সার বললাম যে অ্যান্সার নাউন। আমি যেই নাউন বলেছি আমার নাউন মনে কোনো রকমভাবে আমার কাছে হোয়াটসঅ্যাপ এসএমএসটা পৌঁছেছিল, ওর সঙ্গে সঙ্গে আমাকে স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিয়েছে যে এইটা। এবার একজন স্যার বলেছে আমি কী করে বলতে পারি তা না, আমি বললাম ঠিক আছে আমি দেখি দিয়ে আমি আমি আমার স্যারকে পাঠালাম, স্যারও নাউন বললেন। কি বলো রাত্রেবেলায় ঘুমাতে ঘুমাতে গিয়ে ডিকশনারিটা দেখে দিনি, ওয়ার্ডটা আসলেও ডিকশনারি দেওয়া আছে, হ্যাঁ দেখছি ডিকশনারিটা এখন কপি করে সেন্টেন্সটা দেওয়া আছে, সেখানে ডিরেক্ট লেখা আছে নাউন, কপি করে দেওয়া আছে সেন্টেন্সটা একদম। আমি আর কিছু ছেলেটাকে বললাম না, আমি বললাম ঠিক আছে স্যার কি আসুক দেখা যাবে কি হবে, কিন্তু নাউনে নিয়েছিলাম। তো গল্প হচ্ছে এটাই যে কিছু জায়গা আছে এরকম যে এখানে অ্যান্সার সবাই বলছে সি বলছে, সেটা ইউটিউব বাবা থেকে। আমরা আগেই বলেছি যে এখন দেখেন এই করে 21 টাকা, আমি বলেছি টাকা কিন্তু আমি এই জন্যই দেবেন আপনার, যে আপনাদের অথেন্টিক জায়গাগুলো আপনি দেখবেন শুধু। আর ওই জন্য বলছি মাথা চুল পরিমাণ খাটাতে যাবে না, বারবার বলছি কিন্তু যে কথাটা, এখন দেখবেন আপনার প্র্যাকটিস করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ডাউট আসবে, কেউ মাথা খাটাতে যাবেন না আপনারা। ওই মাথা খাটানোর জন্য আমি বসে আছি, আপনার জন্য 2.5 মাস মাথা খাটিয়ে দেবো আমি, পাঠিয়ে দেবেন। এবার ঘটনা ভালো করে শুনবেন সবাই, যারা বলছেন অ্যান্সার সি তারা ঠিক এই দৃষ্টিকোণ থেকে বলছেন যে অতীতের দুটো কাজ যদি হয়, যেটা সব আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেটা সব পরে ঘটেছে সেটা সিম্পল পাস্ট হবে। এবার ঘটনা হচ্ছে যে যেটা সব আগে ঘটেছে সেটাকে পাস্ট পারফেক্ট না লিখে তাহলে আপনি এইভাবে লিখতে পারেন জিরান্ড আকারে। আমি এক্সাম্পল এই সেন্টেন্সই আছে, কোনো চিন্তা নেই, সব মিলে যাবে, ছিলে যাবে না, সুন্দরভাবে মিলে যাবে, কোনো টেনশন নেবেন না আপনারা। যে অ্যান্সার আপনি বলবেন যে না অ্যান্সার সি হবে কি হবে না। ঘটনা হচ্ছে দেখেন, যদি আপনি বলেন উল্টো দিক দিয়ে ভাবেন যে আপনি এটাকে অ্যান্সার যদি করেন, তার মানে এটা দাঁড়ালো যে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেটা সব আগে ঘটেছে সেটাকে আপনি এইভাবে লিখতে পারেন, এই তো দাঁড়ালো। আমি তাহলে সেন্টেন্স দিচ্ছি,
যেটা আপনাদের পরিচিত সেন্টেন্সই দেবো জানা। একটু জায়গাগুলো সব বুঝবে, ধীরে সুস্থে বুঝবেন। এখন কিন্তু বোঝা যত কঠিন জটিল জিনিসগুলো সব কিন্তু অফলাইনে হবে এখানে, শুধু একটু ধীরে সুস্থে বুঝেন সবাই। যারা অ্যান্সার সি বলছেন, এই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা অ্যান্সার কিন্তু অনেক আমরা সি বলছি। সেটা কি বলতে চাইছি, যে অতীতের দুটো কাজ যদি হয়, দুটো যদি পাস্টে হয়, তাহলে সব আগে যেটা ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে লিখছেন। তার মানে এটাকে আপনি লিখতে চাইছেন পাস্ট পারফেক্ট টেন্সে, কিন্তু এটা কি আদৌ লেখা যায় পাস্ট পারফেক্ট টেন্সে? যদি ওই এক্সপ্লেনেশন দেন, লেখা যাবে না। কারণটা কি? কারণটা লেখা যাবে না কেন, আর কোন রুলসের রিগার্ডিং এটা হয়েছে, এবার ভালো করে শোনেন। আমি একটা সেন্টেন্স যদি লিখছি, আমি ধরেন সাপোজ এই সেন্টেন্সটা সবাই ভালো করে দেখেন। আপনি এটা লিখলে কি সমস্যা হবে, ভালো করে বুঝবেন জায়গাটা। প্রথম বক্তব্য হচ্ছে যে এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে যে দেখেন এখানে সাবজেক্ট হি আছে, এখানে সাবজেক্ট হি আছে, এই দুটো ব্যক্তি এক না আলাদা? এটা বলেন, এই প্রশ্ন উত্তরটা দেন। এক তো। এখানে দেখেন যে সাবজেক্ট আছে পেশেন্ট, এখানে যে সাবজেক্ট আছে দ্য ডক্টর, দুটো সাবজেক্ট এক না আলাদা? আলাদা। যেহেতু আলাদা, তার মানে এই রুলসটা এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রথম বক্তব্য। তাহলে রুলসটা কি স্যার? রুলসটা হচ্ছে যখন দেখবেন একজন ব্যক্তি দুটো কাজ করছে, সেক্ষেত্রে ওই মোটামুটি যেটা সব তার দুটো কাজের মধ্যে যেটা একটু আগে ঘটেছে, খুব বেশি আগে নয়, একদমই অল্প মার্জিন আগে ঘটেছে, তো সেইটাকে আপনার লিখতে হয় পাস্ট ইনডিফিনিট, এই সরি জিরান্ড আকার। দেখেন এখানে যদি আপনি লেখেন, তাহলে হি হার্ড দ্য নিউজ, একটা সংবাদটা শুনলো আর একটা জ্ঞান হারালো, তাহলে দেখেন এটা কতটুকু মার্জিন থাকে, সময়ের ব্যবধান কতটুকু থাকে? একদম অল্প থাকে। ও শোনার সাথে সাথেই ধরে নিতে পারেন আপনি, মোটামুটি এইরকম। এই ক্ষেত্রে কি হয়, যখন সাবজেক্ট কিন্তু একটা, যখন একজন ব্যক্তি দুটো কাজ করে, তো দুটো কাজে কিন্তু মোটামুটি মোরালেস একদম সঙ্গে সঙ্গেই, তো যেটা আগে হয়েছে সেটার সঙ্গে আমরা কি করি, পার্টিসিপেল ইউজ করি। আর বাকিটা যেমন আছে পাস্ট ইনডিফিনিট থাকে। যেমন এটা আপনি যদি লিখেন, তবে এটাকে লিখতে পারেন দুটোর মধ্যে কোনটা আগে হয়েছে। শোনাটা, শোনার সাথে সাথে কি হয়েছিল, সে অজ্ঞান হয়ে গেছিল, তখন আপনি এটাকে কারেকশন করে, যদি সাবজেক্ট একই তো সেহেতু আপনি কারেকশন করে লিখতে পারেন হিয়ারিং দ্য নিউজ, বা আপনি এটাও লিখতে পারেন অন হিয়ারিং দ্য নিউজ। এবার ঘটনা হচ্ছে, যদি যখন আপনি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন, তার মানে হচ্ছে একটা টাইমের ব্যবধানটা বেশি থাকে। যেহেতু টাইমের ব্যবধানটা বেশি থাকে, তাই পাস্ট পারফেক্ট টেন্স না করে অ্যান্সার কি করবেন, অপশন নম্বর বি করবেন অ্যান্সার। যদি দেখা যেত অপশন নম্বর সি না থাকতো, বি না থাকতো, তাহলে অ্যান্সার কি করতাম, সি করতাম। একদম ডিরেক্ট 15 নম্বর কোশ্চেনে চলেন সবাই। সবাই 15 নম্বর কোশ্চেনে আসেন। এই কোশ্চেনটা দেখেন সবাই, 15 নম্বর কোশ্চেনে দেখেন, তাহলে বুঝতে পারবেন। বলে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু জয়েন দ্য টু সিঙ্গেল সেন্টেন্স। এবার জয়েন করার রুলস আপনাকে বলছে। বলেছে কি দেখেন, দ্য বার্গলার স এ পুলিশম্যান, একটা পুলিশম্যানকে দেখলো, হি টুক টু হিজ হিলস। এই কোশ্চেনের অ্যান্সার আগে বলেন কি করে করছেন আপনারা, শুনি আগে। এই কোশ্চেনের অ্যান্সার যদি কেউ কিছু নাও জানে, পরীক্ষার হলে বারবার বলছি কিন্তু দেখেন, এই জন্যই কিন্তু এইটাই হচ্ছে মেন জায়গা কিন্তু পরীক্ষার হলে, যে পরীক্ষার হলে আমরা অতিরিক্ত কিছু কিছু সময় থাকে অতিরিক্ত মাথা ঘামাতে যাই। এই কোশ্চেনে অ্যান্সার করতে গেলে আপনি দেখবেন কিচ্ছু না জানলেও, কোনো রুলস না জানলেও এর অ্যান্সার বেরিয়ে চলে আসবে। আপনি দেখেন, আপনি অপশন নম্বর ডি দেখেন, ডিতে লেখা আছে প্রথম কথা হচ্ছে বার্গলার, এটা সিঙ্গুলার, আর এখানে সি হচ্ছে কি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে গেলে কি এস লেখাতে প্রথম পয়েন্ট। এখানে লেখা আছে হি, তারপরে লেখা আছে হি এর পরে টেক হবে, তাহলে এ তো গ্রামাটিক্যালি এমনি ইনকারেক্ট হয়ে গেল। আপনি পরে চলেন, লেখা আছে দ্য বার্গলার অন সিইং হিজ হিলস টুক এ পুলিশম্যান উইথ হিম, এরকম ছিল কি টেক এ পুলিশম্যান উইথ হিম, তার সাথে পুলিশকে নিয়েছিল, এই মিনিং এরই গড়বড় হয়ে গেছে। পরেরটা আপনি দেখেন, লেখা আছে সিইং এ পুলিশম্যান, ঠিক আছে, দ্য বার্গলার পিকড আপ লেখা আছে, পিকড আপ এখানে ইউজ করা আছে সেন্টেন্সে, তাহলে পিকড আপ ইউজ করার জন্য এটা অ্যান্সার হবে না, তাহলে অবভিয়াসলি অ্যান্সার কি হবে, সি। এটা কি ঘটেছে দেখেন, লেখা আছে এখানে একটা সাবজেক্ট হচ্ছে এখানে দ্য বার্গলার স এ পুলিশম্যান, এটা একটা ঘটনা। হি বলতে গেলে কে বলেন তো, এই বার্গলার, তার মানে দুটো সাবজেক্ট সেম, তাহলে দুটো ঘটনা আছে দেখেন।
একটা ঘটনা দেখা আর একটা ঘটনা টেক টু হিলস মানে পালিয়ে যাওয়া আর কি। তাহলে বলেন দুটো ঘটনা কি এখানে দেখে কেউ দাঁড়িয়ে থাকবে? আধ ঘন্টা পরে পালাবে কি? আধ ঘন্টা করে পালাবে না তো। দুটো ঘটনা কিন্তু একটু একদম অল্প টাইমের মার্জিনে এদিক ওদিক হচ্ছে। তো দুটো ঘটনা যখন একই ব্যক্তি যখন দুটো কাজ করছে তখন কি নিয়ম বললাম, যেটা প্রথমে ঘটে মোরাললেস সেটা জিরান বা আইনযুক্ত ওয়ার্ড পার্টিসিপেট করে করতে হয়। তাই দেখেন অ্যান্সার কি হবে, দেখেন এটাকে কি করেছে ওরা, সিং এ পুলিশম্যান দ্য বার্গলার টুক টু হিজ হেড। অ্যান্সার কোন অপশন নম্বর বি। এবার দেখেন আপনি কোশ্চেন, এই কোশ্চেনটা ওখানে কোন টেন্সে লিখেছে দেখেন দেখি এখানে, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট তো, এটাও তো পাস্ট ইনডিফিনিট। এবার কোশ্চেনটা ফিরে আসেন সবাই, কোশ্চেন নম্বর কত চলছিল ওটা? দেখেন এবার দেখেন আপনি কি ঘটনা, এবার অন হিয়ারিং এর পরিবর্তে যে ব্যক্তি তো একটাই, যে অজ্ঞান হয়েছিল সেই তো শুনেছিল। যেহেতু সময়ের মার্জিন কম ছিল তাই অ্যান্সার সি। কখনোই পরীক্ষা যদি কোশ্চেন আবারও আসে যে যাই বলুক না কেন অ্যান্সার কিন্তু বি করবে। যদি বি অপশানে না থাকতো তাহলে অ্যান্সার সি করতাম। বোঝা গেছে? আমি রুলসটা ছোট্ট করে বলছি, যদি আবারও বলবো, যখন দেখবেন একজন ব্যক্তি দুটো কাজ করছে পরপর, যেটা আগে ঘটছে সেটাকে জিরান বা পার্টিসিপেল আকারে লিখবেন। এ নিয়েও প্রচুর গল্প আছে। বলেন অ্যান্সার বলেন, উপরটা বলেন কি করবেন অ্যান্সার। আমি একটা ব্যাকে দিয়ে রাখলাম, মানে রুলসটা ক্লিয়ার করার জন্য একটা সেন্টেন্স দিয়ে রাখলাম। কি হবে? এই যোগ হবে। তাহলে এটা বলেন কারেকশন কি করবেন? গুড, ওই কথাটাই জানতাম, ওই কথাটার জন্য কথাটা বলা আর কি, নাহলে কথাটা আমি বলতাম না বা সেন্টেন্সটা লিখতাম না। ওই কথাটাই বাজারে ভুল চলছে সেটার জন্য। প্রথম কথা হচ্ছে দেখেন আনকাউন্টেবল নাউন প্রসঙ্গে দুটো রুলস দুটোই দেখে নেন আজকে, পরের জন্য রেখে দিন না। দুটো রুলস দুটোই দেখে নেন। প্রথম যে আনকাউন্টেবল নাউন নর্মালি এইভাবে শুরু হয়, কিন্তু এ দিয়ে এখানে এই কালেকটিভ নাউন, এ দিয়ে এখানে কালেকটিভ নাউনটা বসে, তারপরে অফের পরে এর একটা কমন নাউন বসে। এই নাউনটা সবসময়ের জন্য প্লুরাল হয়, এটাই চলছে সবসময়ের জন্য। তারপরে কিন্তু আরেকটা রুলসের পরীক্ষা মাঝে মাঝে কোশ্চেন হবে, ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। এই দুটো রুলস কিন্তু বাজারে খুব চলছে, আর দুটো রুলসই ব্যতিক্রম আছে। দুটো রুলসের অরিজিনাল কনসেপ্ট যদি আপনি না বোঝেন তাহলে দুটো রুলস থেকে আপনি ধোঁকা খেয়ে যেতে পারেন। রুলসটা শোনেন, বারবার বলছি, স্ট্রাকচার এইভাবে হয় কিন্তু দেখুন আনকাউন্টেবল কালেকটিভ নাউন স্ট্রাকচার এইভাবেই যায়। প্রথমে একটা এ থাকে বা দি থাকে, এখানে কালেকটিভ নাউনটা বসে, অফের পরে যেটা প্লুরাল নাউন হয়। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন তাহলে এখানে আসেন, এরপরে এটা কিন্তু একটা কালেকটিভ নাউন সম, এটা কালেকটিভ নাউন। অফের পরে এই যে নাউনটা আছে এটা কি হবে বলছেন, প্লুরাল, তো এখানে এস লাগতে হবে, ঠিক তাই করতে হবে, এবং অপশন পি হচ্ছে ভুল, আর অ্যান্সার হবে অপশন এ হচ্ছে অ্যান্সার। কিন্তু মাথায় রাখবেন তাহলে এই একই রুলসের রিগার্ডিং তাহলে এখানে কি করতে হবে আপনাকে, হেয়ার্স করতে হবে, কিন্তু হেয়ার্স কি হবে, হবে না। এবার তাহলে রুলসটা অ্যাকচুয়ালি কি, কালেক্টেড নাউনের পরে অফের পরে যে নাউনটা হবে সেটা যদি কাউন্টেবল হয়, যদি কাউন্টেবল নাউন হয় তাহলে আপনি কি করবেন, প্লুরাল করবেন। যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে কিন্তু সিঙ্গুলার যা আছে তাই থাকবে, যেমন এখানে এসটা কিন্তু হবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। কালেকটিভ নাউনের পরে অফের পরে যে নাউনটা বসবে সেটা যদি কাউন্টেবল হয় তবে প্লুরাল হবে, আর না হলে কিন্তু প্লুরাল হবে না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই একটা জায়গা দেখেন ভালো করে, ভার্ব কি হবে, সিঙ্গুলার। তো এখানে কি লেখা আছে, ভার্ব সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার আছে। এই রুলসটা গ্রামার বই, প্রত্যেকটা গ্রামার বই এইভাবেই লেখা আছে যে কালেকটিভ নাউন অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব। কিন্তু আমি বলবো এই বই এই রুলসটাকে একটু টুইক করা দরকার আছে। একটু দেখেন কেন টুইক করা দরকার আছে। সামনে আর গেলাম না, এটুকুতে মোটামুটি বোঝা যায়, বাকি সব সিরিয়াসলি ড্যামেজ টাওয়ার ক্রপস লিখে রাখেন। কিন্তু ওটা তো কালেকটিভ নাউন তো, হ্যাঁ ওটা তো, হ্যাঁ ওই জায়গাটাই বলছি। বইয়ের রুলসটা যেটা লেখা আছে সেটা কিন্তু এটাই লেখা আছে যে কালেকটিভ নাউন সবসময়ের জন্য কি সিঙ্গুলার ভার্ব নাই, তাহলে এটা তো কালেকটিভ নাউন।
তাহলে হিসাব মতো কি হওয়া উচিত? হ্যাজ, কিন্তু হবে না হ্যাজ। হ্যাঁ হবে, কেন বলেন তো? এই যে ভাবটা আছে এর সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি লোকাস্ট নয়, কিন্তু এর সাবজেক্টটা কিন্তু লাস্ট প্রিপোজিশন, ঠিক তার আগের ওটা সোয়ামস হচ্ছে সাবজেক্ট। এবার আপনি দেখেন এখানে কি ছিল? সোয়াম ছিল তাই হ্যাজ ছিল, এই সোয়াম ছিল তাই হ্যাজ হয়েছে, কিন্তু এখানে সোয়ামস করেছে তার মানে এখানে কি হবে? হ্যাঁ হবে। এটা আপনাকে ভিডিও যখন যাবে সাবজেক্ট ভাব কমপ্লিমেন্টের রেকর্ডিং ভিডিওতে আপনি এই জায়গাটা ঠিক বুঝে যাবেন, কোনো চিন্তা নাই। নেক্সট কথা হচ্ছে, তার মানে ঘটনা হচ্ছে এটা খেয়াল রাখবেন যে রুলসটা ভালো করে দেখবেন আগে, জানেন আগে যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা। ঘটনা হচ্ছে এটাই যে কালেকটিভ নাউনের পরে অফের পরে যদি নাউনটা কাউন্টেবল হয় তাহলে প্লুরাল হবে, আনকাউন্টেবল না হলে হলে সিঙ্গুলার হবে। নেক্সট পয়েন্ট বলেছি যে এই ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে তা নির্ভর করছে ঠিক অফের আগের ওয়ার্ডটার উপর। এটা যদি সিঙ্গুলার হয় তবে সিঙ্গুলার হবে, প্লুরাল হলে প্লুরাল হবে। গেছে এইটুকু? এখানে একটা ওয়ার্ড একটু কথা বলি আমি আর কি, কথাটা বলতাম না আর কি, কথাটা বলার জন্য মানে পরের ওয়ার্ডটার জন্য একটু বলতে হয়েছে। এটা বেশ খতরনাক হোমোফোন আর কি। এটা ক্রপ মানে ফসল, সবাই জানে। এখন এই ওয়ার্ডটার মানে কি আর এই ওয়ার্ডটার মানে কি? এই ওয়ার্ডটা নিয়ে ঝামেলা নাই, এটা মৃতদেহ তো। হ্যাঁ, দুটো ওয়ার্ড পাশাপাশি একটু আপনারা জানেন, যদি ভোকাবুলারি করতে ইচ্ছা করছে না তো দু একটা কথা না বললে হবেও না। যে হিউম্যান ডেড বডিকে কিন্তু কর্পস বলা হয়, কিন্তু অ্যানিম্যাল ডেড বডিকে কিন্তু ক্যারকাস বলা হয়। আপনার দরকার হবে না ভোকাবুলারি, কিন্তু এই ওয়ার্ডটা হচ্ছে খতরনাক ওয়ার্ড। এর উচ্চারণটা কি? সবাই বলছে কফস, উচ্চারণটা নয়, উচ্চারণটা কোর। বাংলা লিখে দিচ্ছি, উচ্চারণটা কোর। এই উচ্চারণটা কোর, CORPS, উচ্চারণটা কোর। একটা দলকে বোঝানো হয়, সৈনিকদের একটা দলকে বলা হয় কোর বলা হয়। এই উচ্চারণটা কোর, ও জানার দরকার নাই। এবার এইটুকু বুঝলেন তো? এইটুকু কালেক্টরের প্রসঙ্গ, ওই একটা জায়গায় একটু ধোকা খেয়ে না জানে কিন্তু, খবরদারকে। চলেন পরের কোশ্চেনটা দেখ। সব ট্রিক আছে অ্যান্সার, আপনারা শুধু একটু ধৈর্য ধরে মেরে আসেন পরীক্ষার হলে, সব আপনাদের করে দেওয়া হবে। সব একটু ধৈর্য ধরে মেরে আসবেন শুধু, ওরা যা বলেছে আপনি যাবেন না, অ্যান্সার হয়ে যাবে। চলেন, প্রথম কথা হচ্ছে আপনি অপশানগুলোকে দেখেন, যে জায়গা থেকে আপনাকে বসাতে হচ্ছে। প্রথমে আপনি বসাচ্ছেন এখানে হুইচ, ভালো করে বোঝেন। তারপরে এখানে লেখা আছে হ্যাজ। এবার মনে পড়বে এখানে দেখেন, দেখে আমি বলেছিলাম যে একটা সেন্টেন্সে কোথাও ডাবল-এইচ ওয়ার্ড বসে আছে, তার আগে যদি কোনো নাউন থাকে, পরে যদি ভার্ব থাকে, তাহলে এইটাকে আমরা বলি কি? এইটাকে বলে আমরা রিলেটিভ প্রোনাউন। এবং এই ভার্বটা এই ওয়ার্ডটাকে দেখে বসে, মানে এই যে হ্যাজটা বসে যে এই ওয়ার্ডটাকে, তাহলে টিচার সিঙ্গুলার হ্যাজ, ঠিক আছে তো? এবার ঘটনা যে রিলেটিভ প্রোনাউন কি হবে সেটার তো একটা রুলস আছে, লেখা আছে প্রোনাউন পড়ানোর সময়। এটা হুইচ হবে না হু হবে, কার উপর নির্ভর করছে? সেটা এই ওয়ার্ডটার উপর। এখানে টিচার যদি লিভিং হয় তাহলে হুইচ হয়, হুইচ তো নন লিভিং এর জন্য, এখানে হুইচ দিয়ে আসলে এটা বাদ। এবার দেখেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে এখানে যেহেতু দরকার ছিল, এখানে দেখেন হুম আপনি দিতেই পারেন, হোমকে তো লিভিং এর জন্য ইউজ করা হয়, কিন্তু এখানে এই ওয়ার্ডটা ওরা একটা বাড়তি এনেছে এখানে, প্রোভাইড, মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে অপশন সি বাদ চলে গেল। এই দুটো কিন্তু আপনি গ্রামাটিক্যালি কাটতে পারবেন না কিন্তু। কি মনে হচ্ছে গ্রামাটিক্যালি কেটে দেওয়া যাবে? বলেন কেটে দেওয়া যাবে কি? কেটে দেওয়া যাবে না। মিনিং যদি দেখেন চুল পরিমাণ মিনিং চেঞ্জ হবে না। উই নিড এ টিচার উইথ 2 years অফ টিচিং এক্সপিরিয়েন্স, একদম ঠিক মিনিং। আমাদের এমন একটা টিচার দরকার যার 2 বছর অভিজ্ঞতা আছে। আর পরেরটা লেগেছে হু হ্যাজ 2 years টিচিং এক্সপিরিয়েন্স, যার 2 বছর অভিজ্ঞতা আছে। দুটো গ্রামাটিক্যালি দুটোই কারেক্ট। অ্যান্সার কি করে করবেন? এই অপশনটাই এখান থেকে অফ প্রিপোজিশনটা নিয়ে এসছে, মিনিং নিয়ে রেখে গেলে। এটা আমি করিনি এই কারণেই, এটা যদি করতাম তাহলে মিনিংটা পুরোটা চেঞ্জ হয়ে যেত। হোমটা যদি করতাম মিনিংটা পুরোটা চেঞ্জ হয়ে যেত। কোনটা করবেন? গুড। আমার এই একটা কথা, এই একটা পয়েন্ট ছিল এখানে। দেখেন এই একটা জায়গা ছিল যে এখানে ওরা বলেছে কি ক্লজ। আপনি দেখেন দেখে এইটুকুর মধ্যে কি ক্লজ আছে? ক্লজের মেন জায়গা কি? ভার্ব থাকবে তো, কিন্তু এইটুকুর মধ্যে কোনো ভার্ব আছে কি? ভার্ব নেই। তাই অ্যান্সার হবে অপশন বি হবে অ্যান্সার। আমি বলতে চাইছি যে একটু আমি জায়গাগুলো ধরে দিব, আপনার অল্প সময় তো একটু ধরে নিয়েন, ধরে নিয়ে চলেন, পরীক্ষার হলে আসার আগে কোনো সমস্যা হবে না। এই কোশ্চেনটা দেখেন, বিভিন্ন রকম সব শুনছি আমি, আসলে আমার ইচ্ছা ছিল না করানোর 2016 সালের কোশ্চেন। তো আমি কোশ্চেন অ্যান্সার কি একবার দেখতে গেলাম, আমি অ্যান্সার কি পেলাম না, তো ইউটিউব বাবার কাছে আমাদেরকেও যেতে হয় মাঝে মধ্যে, বুঝলেন? তাদেরকে দেখতে গেলাম, সে 12টা বেজে 13টা রাখে দিয়েছে সব। যদি আমারও 12টা বেজে যেত রেকর্ডটা,
এই কোশ্চেনটা অনারেবলটাকে মানে রিপ্লেস করতে হবে। জিনিসগুলোকে ইজিলি ভাবেন, আপনারা ভেবে নিন না যে আপনার এসএলএসটি পরীক্ষা দিচ্ছে মানে দুনিয়ার সবথেকে কঠিন প্রশ্নগুলো আপনাদের মাথায় দেবে, এই চিন্তাটা মাথায় আগে হটান। তারপর যা ভিডিও আপনাকে রেকর্ডিং দেওয়া হবে, যা ক্লাস দেওয়া হবে, উপরওয়ালা রাজি থাকলে সব হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। দেখেন কোশ্চেন অ্যান্সারটা কী করবেন। আপনারা বলেন সব মিনিং দেখতে গেছেন বলেন, আর মিনিং দেখতে গিয়ে সবথেকে বড় সমস্যা ছোট পাতিভাবে ভাবেন না জিনিসগুলোকে। এই ওয়ার্ডটা অ্যান আছে তো, তাহলে অ্যান আছে মানে এটা তো পরে যে ওয়ার্ডটা সেটা ভাওয়েল সাউন্ড হবে। প্রথম আপনি বাদ দেবেন হ্যাভিং, তো এটা তাহলে প্রথম একে আপনি বাদ দেন, এটা কনসোনেন্ট সাউন্ড। দ্বিতীয় নম্বর উইথ, এটাও তো কনসোনেন্ট সাউন্ড, এটাকে বাদ দেন। এবার থাকলো পরে এবেল আর অফ। গুড, আমি তো বানছি যে অফ অনার হবে, অনেক অ্যান্সার করবে, কিন্তু আমি জায়গাটা দেখাচ্ছি যে কীভাবে আপনি অ্যান্সারটা করবেন। আমি বোঝাতে পারলাম আমরা এই জায়গাগুলো এখন বেশি কাজে লাগবে পরীক্ষার হলে। পরীক্ষার হলে প্রশ্ন কতটা কমন আসবে কিনা আসবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু অ্যানালাইসিসগুলো সব যে ঠিকঠাক আপনি শুনে জানতে পারবেন, প্রচুর পরিমাণে কাজ দেবে পরীক্ষা, এটাই কাজ দেবে। আর আপনারা তো সবই জানেন, কি জানাবো আপনাদেরকে, জানানোর জন্য আসেনি কিছু আমি পড়াতে। এদের কী করে অ্যান্সার করবেন, অপশান বি এবং সি দেখলে আপনাদের বারবার অবজেক্টিভের ক্লাসে বলা হয় এই অপশানটা ভুল কেন বলেন তো। গুড, এবেল এই ওয়ার্ডটার পরে সবসময় যেন অ্যাপ্রোপ্রিয়েশন এবেল বা আনএবেলের পরে টু হয়, কিন্তু এবেলের পরে কি দেওয়া আছে অফ, এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, তাই অ্যান্সার হবে অপশন নম্বর সি হবে অ্যান্সার। এটা যে অ্যাকচুয়াল রিজন, সহজে অ্যান্সার করা যাবে এবং একটা কনফিডেন্টলি মেরে আসবেন ঠিক আপনি। ন্যারেশন কেউ চিন্তা করে 45 মিনিটের একটা ভিডিও আছে, ভয়েস ওরকম 45 মিনিটের ভিডিও আছে, দুটো ভিডিও আমি সেন্ড করে দেবো, দুটো ভিডিও দেখে নেবেন, আর আমি 20 মিনিট করে পড়াবো ভয়েস আর ন্যারেশনে, এক্সট্রা 20 মিনিট করে পড়াবো, ওর মধ্যে যা হওয়ার সব ওর মধ্যেই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তো ভয়েসের ক্ষেত্রে ওখানে বলা থাকবে, দেখুন প্রথম কাজ হচ্ছে ভয়েসের ক্ষেত্রে এটা কোন টেন্স আছে দেখা, যদি এটা পাস্টে থাকে তবে এইগুলোর কিছু চেঞ্জ হয়। এবার অপশান আপনি যদি দেখেন তাহলে এইগুলোর কিন্তু এই হেল্প থেকে এই দিকটা মনে হয় কোথাও কোনো চেঞ্জ করেনি, দেখেন অপশানে। তাহলে প্রথম বক্তব্য এটা, যেহেতু এটা সেন্টেন্স হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস, তারপরে দেখেন এখানে লেখা আছে কোথায়, প্লিজ হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস, দেখেন আমি হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস, এখানে লেখা আছে হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস। আপনারা যেভাবে অ্যান্সার করেছেন এই অ্যান্সারটা ঠিক হবে। এটা আপনি যে পরীক্ষা দিতে যাচ্ছেন এখন মাথার পরীক্ষার হলে অপশানের রিগার্ডিং আপনাকে অ্যান্সার করতে হয়, এই জন্য বেশ কিছু জায়গা ওখানে ডিটেলসে ভিডিওতে দেওয়া থাকবে, ওইগুলো দেখে নেবেন। আমি এটা আপাতত অ্যান্সার করে বেরিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে দেখেন বেশ কিছু চেঞ্জের জায়গা থাকে, যেমন একটা হচ্ছে টেন্সের এখানে চেঞ্জ হয় না, যেমন এই একটা জায়গা ইনভার্টেড কমা, এই সেন্টেন্সটা আপনি কোন এটাতে কোন টেন্সে কোন সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা তুলে দিয়ে আমরা কি ইউজ করি, অ্যাফারমেটিভ হলে টু ইউজ করি, আর নেগেটিভ হলে নট টু ইউজ করি, তো আগে ফরবিট থাকলে পরে টু ইউজ করা, এরকম একটা গল্প আছে। তার মানে কমা তুলে দিয়ে আপনি কখনোই কি ইউজ করতে পারবেন না, দ্যাট ইউজ করতে পারবেন না, তারপরে এই দ্যাটকে আপনি এখানে কেটে দেন, সো দ্যাট ইউজ করতে পারবেন না। এবার আপনি জায়গাটা সহজ হয়ে গেল, এবার এখানে লেখা আছে অর্ডার আর এখানে লেখা আছে রিকোয়েস্টেড, এবার আপনি আসেন প্লিজ আছে প্লিজ, তাহলে অর্ডারকে ডিনোট করবেন, তাহলে অ্যান্সার অপশন নম্বর ডি হবে, ঠিক অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। খতরনাক কোশ্চেন। এই বোঝেন 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 বোঝেন, সবথেকে কনফিউশনাল ওয়ার্ড যদি কিছু থেকে থাকে ইংরেজিতে তার মধ্যে একটা জায়গা, সব কি পড়া হয় কি ছাড়া হয় সব দেখছি দেবাশিস, হ্যাঁ ঠিকই বলেন, লেবারে পড়া হয়, লেবারে মিথ্যা কথা বলে যদি হয় তাহলে একটা হচ্ছে এর লাইট, লাইট এই লাই এটা কিন্তু ভি1 ফর্ম কিন্তু বাবা, এবার লাইয়ের ভি1 ফর্মও হতে পারে যদি এর মিনিং হয় শুয়ে পড়া, মোটামুটি শুয়ে পড়া, ধরে যদি শুয়ে পড়া মিনিং হয় তাহলে এর ভি2 কিন্তু হয় লে, আর ভি3 ফর্ম হচ্ছে। নেক্সট পয়েন্ট, এই লে আবার ভি1 ইউজ করা হয়, লে যদি ভি1 ইউজ করা হয় তিনটে মিনিং হয়, কোনটা লিখবো আমি, একটা মিনিং হচ্ছে ডিম পাড়া, একটা ডিম পাড়া, একটা হচ্ছে বিছানো, বোঝেন যেমন কার্পেট বিছানো বা কোনো কিছু বিছানো, বিছানো একটা জায়গা খুব ক্রিটিক্যাল, আর আরেকটা মিনিং হচ্ছে শোয়ানো, শোয়া নয় কিন্তু এটা শোয়ানো কিন্তু বলেছি। এই তিনটে যে কোনো একটা মিনিংকে যদি ডিনোট করে তাহলে লের ভি2 এবং ভি3 ফর্ম হচ্ছে লেট আর হচ্ছে লেট। এবার যদি একটু আপনি নজর করে দেখেন ঝামেলা এই কারণেই হয় এখানে কোশ্চেনটায়,
মিনিং দিয়ে দেখেন লাই V1-এ দুটো মিনিং, আবার লাইয়ের এই যে V2 ফর্ম, এটা V2 ফর্ম হচ্ছে, আবার V1 ফর্ম হচ্ছে। এটা একটা ঝামেলা শুধু। এটা একটা দিক বলছি আমি এখন, যেদিকে গোটা স্টুডেন্ট জানে। আমি একটু উল্টো লোক, আমি একটু ব্যাকা দিকে এগোবো। দেখবেন বেশিরভাগ জায়গায় আমি বেঁকিয়ে যাবো আর কি, সব জায়গাগুলো একটু ব্যাকা ব্যাকা দিকগুলো আমি দেখাবো আর কি। এবার প্রথমে আসেন সবাই, আপনার এই ওয়ার্ডটা যদি আপনি ভার্বের লিখে যান, তাহলে দেখেন একটা কথা মাথা রাখবেন, সিম্পলি চেষ্টা করবেন কোন একটা সময় যদি কখনো দেখেন যে ভার্ব আপনাকে বসাতে হচ্ছে, তাহলে প্রথমে মিনিং টেনিং দেখতে যেন না। প্রথম কাজ হচ্ছে যে সাবজেক্টের রিগার্ডিং বা টেন্সের রিগার্ডিং কোন ভার্বগুলোকে অমিট করা যাচ্ছে। দেখেন এটা হচ্ছে V1ও হতে পারে, এটা V1ও হতে পারে, V2 হতে পারে। আপনি তাই মার্ক করেন, V1 মার্ক করেন বা V2 মার্ক করেন। লাইটা সবসময়ের জন্য কি V1, এটা কি V2 ধরেন, এটাও কি ধরেন V2 ধরেন। এবার আপনি আসেন, প্রথম যদি 4টে অপশন আপনাকে বলা হয়, তাহলে এমনি আপনি মিনিং ছেড়ে দেন, গ্রামাটিক্যালি একটু বোঝেন সবাই, টেকনিক্যালি জিনিসগুলোকে নিয়ে চলেন ইংরেজিকে, এমন কিছু কঠিন জিনিস হবে না। দেখেন এখানে একটা ক্লজ অলরেডি কিসে লেখা আছে, কোন টেন্সে। একটা ক্লজ পাস্ট টেন্সে লেখা আছে, তাহলে অবভিয়াসলি আর একটা ক্লজ কোন টেন্সে হবে, পাস্টে হবে। তাহলে সেটা যদি পাস্টে হয়, তাহলে এটা কোন টেন্স হচ্ছে, তাহলে অপশন বি কে আপনি বাদ দিয়ে দেন। এবার লাইট যখন হচ্ছে, এটা V2 ফর্ম যখন হচ্ছে, তখন এটা তো দাঁড়াচ্ছে, তাহলে কি এসে মিথ্যা কথা বলা হচ্ছে। তো এই শ্রেণী দেখেন দিয়ে কোথাও মিথ্যা কথা বলা মিনিং আছে কিনা, সাথে কি আমি যখন ক্লান্ত ছিলাম আর কি, তারপর ড্যাশ আই ডাউন ফরে হয়, কিছুক্ষণের জন্য আমি কি করলাম, মিথ্যা কথা বলা তো হবে, তাহলে মিথ্যা কথা না হলে তাহলে অপশন নম্বর ডি হবে না। এবার থাকলো পরে লেট, দেখেন দেখি এখানে লেটের 3টে মিনিং হচ্ছে, একটা শোয়ানো, একটা বিছানো, একটা ডিম পাড়া। এটা কি হবে? আর লের মিনিং কি দাঁড়াচ্ছে, যদি সেকেন্ড ফর্ম দাঁড়ায় তাহলে শুয়ে পড়া। কি হবে? ক্লান্ত হলে শুয়ে পড়া। তাহলে অ্যান্সার অপশন নম্বর এ হবে অ্যান্সার। এই চলছে দুনিয়ার সব জায়গায়। এবার আর একটা জায়গা বোঝেন, যদি বলি এটা আমি ট্রিভি মানে যে ট্রানজিটিভ ভার্ব, শুনেছেন ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব মানে কি? কিচ্ছু না, সিম্পল জিনিসগুলোকে আমি জানি, সব পাতিবাদী জিনিস যেগুলো আছে গোটা প্রায় দেখবেন এক্সট্রা টার্ম আপনারা শিখবেন, আমিও শিখবো আপনাদের দৌলতে আর কি, মানে কম্পিটিটিভ এগুলো দরকার হয় না। তো আমাদেরকে শিখবেন যে অ্যাডজেক্টিভ, যেমন আরেকদিন শিখলাম, মুড দেখুন শিখছি, মানে মানে সবগুলো যেন শিখছি, একটা একটা দেখতে হচ্ছে আমাদেরকে। তো ঘটনা হচ্ছে এরকম যে এটাও দেখবেন কিছু জিনিসপাতি সবই আপনি জানেন, সব বুঝেন আপনি, কিন্তু একটু ধরিয়ে দিতে হবে শুধু, তাহলে হয়ে যাবে। তো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকবে না। তো লাই আপনি যদি মিথ্যা কথা বলা হয়, অতি অবশ্যই এরপরে অবজেক্ট দিতে হয়, মানে ট্রানজিটিভ ভার্ব। লাই মানে শুয়ে পড়া যদি হয়, তাহলে লেনের V2 ফর্ম, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ITV ধরে লিখে নিলাম সংক্ষেপ। আর এই লে মানে যে শোয়ানো বলেন, বিছানা বলেন, ডিব্বা বলেন, এটা কিন্তু আবার ট্রানজিটিভ ভার্ব। জায়গাগুলো টেকনিক্যালি বোঝেন, নাহলে এটাকে আমি আবার তুলবো, এই গল্পটা আমি আবার তুলবো দরকার হলে, পরে যখন ভার্ব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ করাবো, তাহলে তখন একবার তুলে দেবে, ঝামেলা মেটে যাবে। একই রকম গল্প রাইজ আর রেজ নিয়ে। তো ঘটনা হচ্ছে দেখেন, আপনাকে যদি গ্রামাটিক্যালি আপনি বুঝেন, যে প্রথমে এইটুকু যদি বুঝলেন যে লাই এটা যদি পাস্টে আসে, তাহলে এটা প্রেজেন্টে হবে না, এটাকে বাদ দিয়ে দিলেন। এবার থাকলো পরে এই জায়গাটায়, এটা আর কি ভার্ব বলা হয়েছে, এটা হচ্ছে দেখেন ট্রানজিটিভ ভার্ব। এই লেট এসছে কোথা থেকে, এখান থেকে, এটাও কি ট্রানজিটিভ ভার্ব। এই লে কোত্থেকে এসছে, লাইয়ের V2 ফর্ম লে, এটা কি ভার্ব? এবার বলেন কি হবে, ট্রানজিটিভ ভার্ব হবে না ইনট্রানজিটিভ ভার্ব? কি বসবে দেখেন, এই ওয়ার্ডটা দেখেন, এটা পার্শ্ব স্পিচ হচ্ছে প্রিপোজিশন। তো এটা তো অবজেক্ট নয় সেন্টেন্স, এটাও তো প্রিপোজিশন। তাহলে যেটা এটা প্রিপোজিশন, যেহেতু তার মানে ভার্বের যেহেতু অবজেক্ট নাই এখানে, তাহলে ভার্বের অবজেক্ট না থাকলে সেটা অবজেক্ট না থাকলে কি ভার্ব বলে, তাহলে বসবে কোন ভার্ব? ইন্টারজেটিভ ভার্ব বসবে। তাহলে অ্যান্সার হবে অপশন নম্বর এই হবে অ্যান্সার। এই জায়গাটা আমি ডিটেলস আরেকবার দেখাবো আপনাদের। এই এই গল্পটা, মিনিং এর গল্পটা অনেকেই জানি আমরা, কিন্তু ট্রানজিটিভ ইন্টারজেটিভ গল্পটা অনেকেই কনফিউশন হয়ে যাবেন, কারণ অনেক সময় আমরা বিভিন্ন রকম গল্প এখানে আছে, আমরা অনেকে ভাবি যে ভার্বের পরে কিছু থাকলে সেটা ট্রানজিটিভ হয়ে যায়, তা নয় কিন্তু। অনেক গল্প আছে, আমরা ভার্বের ডিভিশন তো করবো আমরা, ওখানে দেখবেন একটা পয়েন্ট আমরা লিখেওছি, ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ। যেদিন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ করবো, তখন অলরেডি অন্তত দুটো ওয়ার্ড নিয়ে কথা বলবো, একটা যে এই ওয়ার্ডগুলো নিয়ে, আর একটা রাইজ আর রেজ নিয়ে। রাইজ আর রেজ শুনেছেন তো, এই দুটো গল্প নিয়ে চলেন। অ্যান্সার কোন অপশন নম্বর এই করবেন যেদিকে যান। 30 নম্বরে এই কোশ্চেনটা দেখেন, ভয়েসের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাবে, এগুলো তো আপনারা বুঝতে পারবেন যে কোনটা অ্যাক্টিভ আছে কোনটা প্যাসিভ আছে, আপনাদের তো বোঝার কথা নয়, কষ্ট হওয়ার কথা নয়। প্রথম যেটা কাজ হচ্ছে তখন সেটা হচ্ছে এটাই,
যে প্যাসিভ ভয়েস হতে গেলে অতি অবশ্যই একটা বি ভার্ব লাগবে। বি ভার্ব মানে যে ওয়ার্ডগুলো আমি বলছি এর মধ্যে কোন একটা ওয়ার্ড অতি অবশ্যই থাকতে হবে। প্যাসিভ কোনো সেন্টেন্স হতে গেলে যে ওয়ার্ডগুলো লেখা হচ্ছে বোর্ডে এই ওয়ার্ডগুলো বলতে যে কোনো একটা ওয়ার্ড অতি অবশ্যই থাকতে হবে, নাহলে প্যাসিভ হবে। এবার এমনি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট বলা হয় এরকম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অতি অবশ্যই এই শব্দটা থাকতে হবে সেন্টেন্সে। তো পরীক্ষার হলে টাইমটা বাঁচানো, আপনাদের টাইমটা অফরন্ত আছে। দেখেন এখানে দেখেন ওই বি কোথাও আছে, বি আছে, এখানে দেখেন বি আছে, এখানে আছে, কিন্তু এখানে কোথাও বি দেওয়া নেই, তার মানে এখানে কোথাও বি দেওয়া আছে। তাহলে এখন পর্যন্ত যদি দেখেন আপনি, তাহলে অপশন নম্বর শুধু একটা জায়গা দেখে, শুধু বিকে দেখে আপনি অপশন একটা এলিমিনেট করতে পারেন। এবার চল দেখেন এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ মনে হচ্ছে? অ্যাফার্মেটিভ। তো এটা কি সেন্টেন্স চেঞ্জ হচ্ছে নাকি যে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে বলেছে কি, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেগেটিভ করতে বলেনি? তো তার মানে ভয়েসের ক্ষেত্রে কি হয়, যদি কোশ্চেন যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যান্সারও কি হবে, অ্যাফার্মেটিভ হবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ ছিল, এখানে নট দেওয়া হয়েছে, তাহলে অপশন নম্বর বিকে বাদ দিয়ে দেন। এবার আপনি দেখেন লেখা আছে লেট দ্য পাস্ট, ওরা পাস্টকে এখানে সাবজেক্টকে অবজেক্ট করেছে, অবজেক্টকে সাবজেক্ট করেছে। অ্যান্ডের পর আস এখানেও যেমন আছে এখানেও তেমন আছে, হবে হবে না, তার মানে অপশন এ হবে না, তাহলে অ্যান্সার অপশন নম্বর ডি। একটু যদি লক্ষ্য করে তাহলে দেখেন, তাহলে দেখবেন যে আজটাকে ওরা ভয়েস চেঞ্জ করার সময় উড়িয়ে দিয়েছে। এরকম গল্প অনেক দেখতে পাবেন যে অবজেক্টকে উড়িয়ে দিয়ে গল্প ভয়েসের ক্ষেত্রে অনেকে দেখতে পাবেন। চল, হি কেম টু মিট মি ড্যাশ এসপ্ল্যানেড, কি হবে? প্রথম কথা হচ্ছে এই ওয়ার্ডটার মিনিং যদি না জানানো থাকে না, তাহলে অ্যান্সার করা মুশকিল হয়ে যাবে। এটা প্রথম বক্তব্য। এটা কিচ্ছু না, সমুদ্রের ধারে মানুষ বেড়ানোর জন্য বা ঘোড়া হাঁটার জন্য যে রাস্তাঘাট থাকে সেটাকে এসপ্ল্যানেড মানে একটা প্লেস ধরে রাখেন। এবার দেখেন ঘটনা যে কি করবেন। প্রথম কথা হচ্ছে প্লেসের জন্য আমরা প্রিপোজিশন দুটো ইউজ করি, একটা যে ইন অথবা অ্যাট, এই দুটো নিয়ে ঝামেলা হবে তো সবার। প্লেস তো দুনিয়াতে মেলা আছে। এখন ঘটনা ইন আমরা জানি বড় জায়গার ক্ষেত্রে, অ্যাট আমরা জানি স্পেসিফিক ফিল্ডের ক্ষেত্রে। যদি কেউ এইভাবে ভাবে তাহলে কিন্তু অ্যান্সার সে ইন করে আসবে। আমি আবারও বলছি, আমরা ছোটবেলায় তো তাই স্যাররা তাই পড়েছি যে ধর জেলার নাম বললে তার আগে ইন হবে, বহরমপুরের নাম হলে ইন হবে, কলকাতা বড় বড় শহরের নাম হলে ইন হবে। এটাই তো বলে এসছি। তুই ছোট্ট ক্ষুদ্র গ্রামে বা পাড়াতে বসবাস করছিস, এক্ষেত্রে হলে অ্যাট হবে। স্যাররা আমাদেরকে এইভাবেই বুঝিয়েছেন, কিন্তু রুলস অ্যাকচুয়ালি এটা নয়। রুলস অ্যাকচুয়ালি এটাই, যদি প্লেস স্পেসিফাইড হয় তাহলে অ্যাট হবে, যদি আনস্পেসিফাইড হয় নির্দিষ্ট না হয় তাহলে ইন হবে। আপনি বলতে পারেন আই স্টে অ্যাট বহরমপুর, আই স্টে ইন বহরমপুর, বোথ আর কারেক্ট। তো কি করে বুঝবো জায়গা কি? দেখেন এবার ঘটনা হচ্ছে দুনিয়াতে এ একটা জায়গা শুধু থাকার জায়গা, যেমন এখানে এখানে পার্টিকুলার এটা কিসের বলেন তো? মানুষ বা ঘোড়া সমুদ্রের ধারে হাঁটার একটা পার্টিকুলার জায়গা। এটা ঘোড়া রাখার পার্টিকুলার একটা জায়গা আছে, কিন্তু কুকুর রাখার একটা জায়গা আছে, বাঘ রাখার একটা জায়গা আছে, সব পার্টিকুলার একটা জায়গা। ঠিক তেমনই এটাও মানুষের হাঁটার জন্য পার্টিকুলার একটা জায়গা। যদি পার্টিকুলার একটা জায়গা, তাহলে সেক্ষেত্রে আপনি ইন না ইউজ করে কি অ্যান্সার করবেন? অপশন সি করবেন, অর্থাৎ অ্যাড করবেন এর অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন আগে করে ফেলেছি, এটা মনে পড়ছে তো? যখন দুটো সাব একটা ব্যক্তি দুটো কাজ করবে তখন একদম পরপরই মোটামুটি মোরলেস কাছাকাছি হবে, তখন ওইটা হবে। চলেন এই ভয়েস না কোশ্চেন এগুলো পাতি দিয়েছে, আর সবই পাতি দিয়ে বেশি ভাবতে গেলে ফেসে যাবেন। কিন্তু বারবার বলছি কিচ্ছু কাজ নেই আপনার। ভয়েসের ক্ষেত্রে আমরা বারবার আপনাদেরকে ফর্দ ওখানে লেখা আছে, ভয়েসের ভিডিও পাঠালেই আপনি বুঝে যাবেন। শুধু আমরা প্রথম কাজ হচ্ছে ভাবটাকে দেখব। ভাবটা দেখে একটা পয়েন্ট এরকম লেখা থাকবে, দেখবেন যদি কোশ্চেন এরকম থাকে হ্যাড প্লাস ভি3, তাহলে এমন একটা অপশন অ্যান্সার হবে যেখানে হ্যাড বিন প্লাস ভি3। তারপরে একটা একটা করে দেখতে হবে কোশ্চেনে কি আছে। যদি কোশ্চেন এটা থাকে তাহলে এটা খুঁজবো, এটা থাকলে এটা খুঁজবো। কোশ্চেন দেখেন এটা দিয়েছে হ্যাড বিন, তারপর ভি3 দিয়ে আছে, তাহলে খুঁজতে হবে আমাকে এইটা। প্রথমে দেখেন হ্যাড খুঁজেন, এবার একটা অপশন আছে যেখানে হ্যাড থাকবে। দেখেন এখানে হ্যাভ আছে, হ্যাভকে দেখে আপনি বাড়তে আর পড়তে যান না, বেকার সময় নষ্ট হয়। এখানে দেখেন ওয়াজ আছে, এখানে থেকে আপনার বেকার পড়তে যাবেন। এখানে হ্যাড আছে, এখানে হ্যাড আছে, পার্থক্যটা কি? হ্যাডের পর এখানে কি দেওয়া আছে দেখেন, কোশ্চেনে কি ওয়ার্ড ইউজ করেছে, ব্রোকেন এখানে আছে, তাহলে ডি হবে অ্যান্সার, অপশন হবে বি হবে অ্যান্সার। এই তো জিনিস, সেই জিনিস। আমি বেশি কথা বলবো না আজকে, মুড নিয়ে ডিটেলসে কথা হবে। এই ক্লাসে আজকে মুড যে বুঝাবো আজকে এরকম নয়, সংক্ষেপে দুটো ট্রিক শুনে রাখেন বেশি। প্রথম কথা হচ্ছে পরীক্ষার হলে ইন্ডিকেটিভ মোড দেওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আমি কি বললাম প্রথম কথা, ইম্পারেটিভ চেনার শর্টকাট রাস্তা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যত আছে সব ইম্পারেটিভ মোড, কিচ্ছু নেই এর।
কমপ্লেক্স সেন্টেন্সের কথা মনে পড়ছে আপনাদের? কন্ডিশনাল টেন্সগুলো মনে পড়ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স দুটো পার্টে হেনাতেনা হয় না বলেছিলাম? ওই হেনাতেনা হয় না যেগুলো আছে ভিডিওতে পেয়ে যাবেন, দেখবেন ওই হেনাতেনাগুলো সব সাবজেক্টিভ। পাস্ট প্রেজেন্ট গল্প তো আছেই সব জায়গায়, দুটো ফিউচার যেমন একসাথে হয় না, কেটে আমরা প্রেজেন্ট করে আমরা তাই করবো। এক্সট্রা কিছু জায়গা এখানে আছে, যেমন সাবজেক্টের মুডকে চেনার জন্য কিছু ভার্ব আছে, কিছু অ্যাডজেক্টিভ আছে। সে আপনাকে এখন মুড করাচ্ছে না, আমি সংক্ষেপে হাইলাইট বলছি, কিচ্ছু বলি না। আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স যত আছে সব ইম্পারেটিভ মুড, আর কমপ্লেক্স সেন্টেন্স যত লেখা আছে কন্ডিশনাল টেন্সে গিয়ে দেখবেন সব হচ্ছে সাবজেক্টিভ মুড। আমি এইটুকু কথা বলছি। আমি যদি একটা প্রশ্ন করি আপনাদের মুডের ব্যাপারে, আসার আগে সব ঘেটেছেন প্রচুর, আপনারা না ঘেটে বসে নাই কেউ, কেউ আমার অপেক্ষায় বসে না, এটা ভালো করে জানি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সেন্টেন্সে এই মুডটা কোন টেন্সে লেখা থাকে, এটা কথা মাথায় রাখবেন। আসলে মুড কথাটা এসে যে জন্মই হয়েছে এখান থেকে, যে সমস্ত ফিল্ডে গিয়ে টেন্স ইউজ করা যায় না সেক্ষেত্রে মুড ইউজ করা যায়, টেন্সের রিপ্লেসমেন্টে কাজ করে। মোড কোনো টেন্স, এটা খেয়াল রাখবেন, যে সমস্ত জায়গায় গিয়ে টেন্স ইউজ করা যায় না সেক্ষেত্রে মুড ইউজ করা, ডিটেলস পরে হবে। কারণ এখানে বলেছে ওরা কি ইম্পারেটিভ মোড। এবার ইম্পারেটিভ মোড মানে ইম্পারেটিভ সেন্টেন্স করছেন, ঝামেলা মিটে গেল। এখানে লেখা যায় ডাজ রিনা ওয়াটার দ্য প্ল্যান্টস, তারপরে এটাতে ইন্ডিকেটিভ মোড, বুঝতে পারছেন। এখানে ইফ রিনা ওয়াটার্স দ্য প্ল্যান্টস দে উইল, এটা কোন সেন্টেন্স একটু বলেন দেখি শুনি। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স মানেই বলেছে যে কন্ডিশনাল টেন্স চলে যেতে সাবজেক্টিভ মুড হতে পারে। এখানে দেখেন রিনা শুড নট, এটা তো কি, তাহলে এও হতে পারে আপনার কি ইন্ডিকেটিভ মুড। তার মানে এবার ঘটনা হচ্ছে দেখেন এই সমস্যা এই জায়গাটাতে নিয়ে, যে রিনা ওয়াটার দ্য প্ল্যান্টস, এইটুকু আমাদের মেনে নিতে কষ্ট হবে যে এটা কি স্যার ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন এই কমাটা না থাকলে গল্প পাল্টে যেত। হ্যাঁ, এবার আমি ধরুন অনেক সময় কি মাঝে মাঝে ছেলেমেয়েকে বলে, আমি বললাম যে জানালাটা বন্ধ করো, দেখা গেলো যে কেউই করলো না, তখন আমি বাধ্য হয়ে কি বলি, একজনের নাম বলি যে অমুক জানালাটা বন্ধ করো, তখন হয়তো করলো। গল্পটা এরকম যে ওয়াটার দ্য প্ল্যান্ট, জল দেওয়া হয়তো অনেকজনের ছিল, হয়তো ছিল না, একজনের নাম ধরে বলেছে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্সার কোন অপশন নম্বর বি। এখানে একটা লাস্ট কোশ্চেন হচ্ছে যে এইটা কোন কেস, খুব সাবধানে অ্যান্সার দেবে, এখানে ঝামেলা মিটে যাবে। একটা কেস আমি এখানে শিখিয়ে দেবো। যখন এটা সাবজেক্টিভ কেস বলো তাহলে এখানে এস লাগাতে হবে, বলেন। হ্যাঁ, কেসকে আমরা নর্মালি কিন্তু 4 ভাগে ভাগ করে, একটা ভাগ দরকার হয় না পরীক্ষা। আমি টুক করে মাঝে মধ্যে যখন প্রোনাউন করাই তখন একবার করে বলে ছেড়েই দিই আমি নর্মালি, এখন কিন্তু ছাড়লে হবে না, আমি ছাড়াগুলো কিন্তু এখন করতে হবে। একটা হচ্ছে দেখেন নমিনেটিভ কেস, লিস্ট ফর দো আছে, ঝামেলা মিটে গেল। অবজেক্টিভ কেসও তাই, পজিটিভ কেটে একটা কনফিউশন এরিয়া আছে, ভিডিও দেখবেন পেয়ে যাবেন। বাদ দিয়ে ভোকেটিভ কেস বলে একটা কেস হয়। ভোকেটিভ কেস মানে যে কাউকে সম্বোধন করে কিছু বলা, যাকে সম্বোধন করে, যেমন এখানে বলছে রিনা, একে সম্বোধন করা হচ্ছে, অর্ডার দ্য প্ল্যান্ট, তারপরে এটাকে বলা হয় ভোকেটিভ কেস বলা হয়। আবার আলোচনা করবো, তখন দেখা যাবে। এই কোশ্চেনটা আপনাকে যা রেকর্ডিং পাঠানো করে প্রথম একদম আমার কোশ্চেন শুরু হয় এই নিয়ে, কিন্তু স্টুডেন্ট কেউ আলোচনায় মানে মেনে নিতে পারবে না যে না এই কোশ্চেন আসতে পারে। না কিছু কিছু জায়গায় গাল আমাদেরকেও খেতে হয়, বুঝলেন তো। যখন শুরু করি প্রথম দিকে, তখন আইডেন্টিফিকেশন পার্টস স্পিচে যখন যাই, তখন সবাই গাল দেয় যে পরীক্ষায় আসে না, ক্ষমতা স্যার কি কাজ করবে না, 4টে ক্লাস আমাদের টাকা নষ্ট করছে এই বলে। কিন্তু আইডেন্টিফিকেশন পার্টস স্পিচগুলো আপনি না দেখলে ফ্রেজ আর ক্লজের ডিফিনেশন আপনাকে শেখানো অসম্ভব ব্যাপার। ওই জন্য খুব সুন্দর করে দেওয়া আছে সব ভিডিওতে, আপনারা এগোবেন তবে আমি কিন্তু এগোবো। আপনারা যদি আমাকে মোটিভেট করতে পারেন তাহলে আমি কিন্তু অটোমেটিক্যালি মোটিভেটেড হয়ে থাকবো, কোনো চিন্তা নেই আপনাদের। সিলেবাস খুব সুন্দরভাবে 2.5 মাসের মধ্যে কভার হয়ে যাবে, কিন্তু আপনাকে জুন মাস আজ 10 তারিখ, 20 দিনের মধ্যে 30টা রেকর্ডিং দেখতে হবে। ইউটিউবে লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনাকে, তার মানে ও 7G স্পিডে চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। 1.5 ঘন্টা ভিডিও 20 মিনিটও দেখে নিতে পারেন। আমার আমার কথা তো বোঝা যায় না মাঝে মধ্যে, হ্যাঁ, ওই জন্য একটু স্পিডটা কম দিয়ে। আমার কথা মাঝে মধ্যে আমি বুঝতে পারিনি, আমার শাশুড়ি বলে যে সানার কি বলে বুঝতে পারিনি, তাই বলে। প্রথম দিনের ভিডিওতে শোনেন ভালো করে একটা কথা, প্রথম দিনের ভিডিওতে আপনি দেখবেন আমি ডিটেলসে তো আলোচনা করছি, একবার জায়গাটা হচ্ছে দেখেন, এই ওয়ার্ডটাকে ভালো করে নিয়ে কথা হোক আগে, যে যেখান থেকে ওরা কোশ্চেনটা দিয়েছে, যেটা প্রথম দিনই পেয়ে যাবেন, আমি তবু একবার আলোচনা করছি। আপনাকে বাড়ির জন্য আমি ছাড়তে চাইছি না, তার কারণ বাড়ির জন্য ছাড়লে আপনারা যে কি করবেন উপরওয়ালাই জানে। ওই জন্য আপনি ভাবছেন বাড়ির জন্য সব ছেড়ে দেবো না, গ্রামার আমি সব এখানে বসে বসে প্র্যাকটিস করাবো। 3 ঘন্টা পড়াতে হলে আমি 3 ঘন্টায় পড়াবো, আমি বাড়ির জন্য তেমন কিছু ছাড়বো না বস, কোনো চিন্তা করবেন না। এই ওয়ার্ডটা দেখেন, এই ওয়ার্ডটার ফ্যাক্টর হচ্ছে যে এই ওয়ার্ডটার দ্বারা বেশ কয়েকটা জিনিস মিনিং হতে পারে। এই ওয়ার্ডটা হতে পারে দেখেন একটা সাবজেক্ট হতে পারে, একটা সাবজেক্ট হতে পারে। এই ওয়ার্ডটা কিন্তু আবার একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে।
তো আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই ওয়ার্ডটার দ্বারা যদি সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজকে বোঝান তাহলে কিন্তু এর আগে কোনো আর্টিকেল হবে না, কিন্তু কোনো আর্টিকেল আপনি বসাতে পারবেন না। যেমন আমরা বলে থাকি যেমন সে ইংরেজিতে কথা বলে, হি স্পিক্স ইংলিশ। ইংরেজি আমার কাছে খুব প্রিয় সাবজেক্ট, ইংলিশ ইজ মাই কাপ অফ টি। দেখেন আমরা দুটো ক্ষেত্রে যেতে, একটা ক্ষেত্রে সাবজেক্ট বুঝালাম তাই আর্টিকেল দিইনি, আর একটা ক্ষেত্রে ভাষা বুঝাইতে আর্টিকেল দিইনি। এবার সত্যি কি আর্টিকেল দেওয়াই যায় না? আর্টিকেল দেওয়া যায়, একটা স্পেসিফিক ফিল্ড আছে সেখানে দেওয়া যায়। যদি কখনো আপনি দেখেন যে এই শব্দটার দ্বারা আপনি এই জাতিটাকে বোঝাতে চাইছেন, তাহলে তখন কিন্তু এর আগে একটাই আর্টিকেল ইউজ করা হয়, সেটা যে দি। তার মানে এবার উল্টে বুঝেন, যদি শুধু ইংলিশ থাকে তাহলে হয় সাবজেক্ট বোঝাবে না ল্যাঙ্গুয়েজ বোঝাবে, যদি দি ইংলিশ থাকে তাহলে কি বোঝাবে? যে ইংরেজি ভাষায় কথা বলা জাতিকে বোঝাবে। একই রকম গল্প যদি আমাদের ক্ষেত্রে বলি, বেঙ্গলি যেমন ভাষা হয়, বেঙ্গলি সাবজেক্টও তো হয়, তাহলে ভাষা বা সাবজেক্ট যখন আমি বোঝাতে যাইবো তখন তার আগে কোনো আর্টিকেল দেবো না, কিন্তু যদি বাংলা ভাষায় কথা বলা জাতিকে বোঝাতে যায় তখন কি করে? দি বেঙ্গলি করে দেবো। কোশ্চেনটা এবার দেখেন সবাই, তাহলে বুঝতে পারবেন। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা বলে যে হি ক্যান স্পিক, এখানে লেগেছে ইংলিশের আগে দি দিয়েছে, তার মানে কি দাঁড়ালো? জাতি বুঝিয়েছে, তাই তো। এখানে লাইক ইংলিশ, লাইক মানে এটা কি ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্ট যেকোনো একটা হবে, কিন্তু সেন্টেন্স ঠিক মনে হচ্ছে সে ইংরেজ জাতিতে কথা বলে এরকম কি নাই, তবে সেন্টেন্সটা ইনকারেক্ট। এবার ওইভাবে ওই নিরিখে চলেন, একটা জায়গায় থামবে। হি ক্যান স্পিক ইংলিশ, এটা ঠিক আছে তো, এটা ইংরেজি ভাষা বোঝাতে চাইছি। এবার এখানে কি বলে যে লাইক ইংলিশ, এটাও কি ভাষা বা জাতি? ভাষা, মানে এই সেন্টেন্সটা এমনি গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়ে যাবে। পরেরটা দেখেন, দেখে যে হি ক্যান টক ছেড়ে দেন, এখানে ইংলিশ ঠিক আছে। লাইক এবার দেখেন দা ইংলিশ বলছে, মানে কি সে ইংরেজ জাতিদের মতোই কথা বলে, এটা মোটামুটি ঠিক আছে। অপশান আরও দেখতে হবে, কিন্তু কোনো সময় এই বোকামি করবেন না। যদি মনে হয় যে বি অপশান পর্যন্ত আপনি পৌঁছালেন, পৌঁছে মনে হলো যে এই অপশানটা ঠিক, যে আপনি এইটাই মেরে দিয়ে চলে আসবেন না, দয়া করে এই কাজ করেন না। বিশেষ প্রিলিমসে গিয়ে গত বছর তার আগের বছর মানে লাস্টে যেটা এক্সাম হয়েছে, ভয়েসটা ওইভাবে সবাই খেয়েছে নাম্বারটা, সবাই পারতো, কিন্তু সি অপশান পর্যন্ত যখনই গিয়েছে গিয়ে মনে হয় যে অপশানটাই ঠিক, আর কিন্তু ডি অপশানটা দেখেন, কিন্তু আনসারটা ডি অপশান ছিল। তাই দয়া করে কেউ পরীক্ষার হলে গিয়ে 4টে অপশানই দেখবেন, তারপর আপনি ডিসিশন নেবেন। তো এখানে ঠিক আছে বলে আপনি এখানে আনসার করে দেবেন, আপনি বাকিটুকু পড়েন। দেখেন লেখা আছে হি ক্যান স্পিক ইংলিশ, ঠিক আছে তো এইটুকু, এটা ভাষা বোঝাতে চাইছে তো। আর এখানে লাইক দা ইংলিশ, এটা জাতি বোঝাতে চাই, এটাও তো ঠিক আছে মনে হচ্ছে। ডিটা দেখেন, হি ক্যান স্পিক দা ইংলিশ, সেটাকে ঠিক আছে না, তো এটা ঠিক নাই। পরেরটা দেখেন, ওখানেও কি বলেছে লাইক দা ইংলিশ, সেটুকু ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই তো। তাহলে এই দুটো এখন ঠিক মনে হচ্ছে আপাতত, এর অ্যান্সার কোনটা করবে? হ্যাঁ, টক হয় না কখনোই, নর্মালি টক হয় না, স্পিক হয়। তাহলে অ্যান্সার বি না করে অ্যান্সার কোনো অপশন হবে সি করবেন, এর অ্যান্সার ডিটেলস ভিডিওতে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই আপনার। এই ভয়েসটা কি হবে বলেন তো পরীক্ষার হলে? পরীক্ষার আর একটা অনুরোধ রইল সবার কাছে, দয়া করে কেউ কোনো কোশ্চেনের অ্যান্সার শুধু কোশ্চেনটা দেখেই নিজে থেকে অ্যান্সার কল্পনা করতে যাবে না, মেরে ফেলবো কিন্তু একদম। কথাটা বোঝাতে পারলাম আমি? শুধু কোশ্চেনটা দেখেই কিন্তু অ্যান্সার কেউ কল্পনা করতে যাবে না, অ্যান্সার জন্য ওরা অপশান দিয়েছে বাপ, আপনি অপশান পড়েন, ঝামেলা মিটে যাবে। দেখেন এই কোশ্চেনটা যদি আপনি গিয়ে যদি অ্যান্সার না দেখে, যদি মনে মনে ভাবে যে লাভ হিমসেলফ, এ কোন থিওরি রে বাবা, এ তো বিয়ে হয় ব্যাপার তো। আপনাদের আমি থাকলে আমি যদি এই কথা ভাবি তো চিন্তা হবে তো, যে হি লাভ হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়েছে, আবার হি আর হিমসেলফ দূরে একই ব্যক্তি, সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি, হাজার রকম চিন্তা ভাবনা মাথায় চলে আসবে, দিয়ে লাস্টে গিয়ে ভয়েস কি করবেন আপনি আর ঠিক পাবেন না। কিন্তু সব থেকে সহজ রাস্তা কি? ভয়েসের ব্যাপার হচ্ছে শুধুমাত্র ভাবটাকে দেখেন। লাভস আমরা বলেছিলাম একটা পয়েন্টে লেখা থাকে যে কোথাও ভি1 বা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত ওয়ার্ড, যেটাকে আমরা ভি5 বলি আর কি, যদি এটা ভার্ব হিসাবে থাকে তাহলে দেখবেন এমন একটা অপশান অ্যান্সার হবে, সেই অপশানটা এরকম দেখতে হবে, অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা থাকবে, সঙ্গে কি থাকবে? ভিতরে থাকবে। আপনি এইটা দিয়ে আছে, তার মানে শুধু এইটা খোঁজেন পরীক্ষার হলে কি কোথায় কি, আর বাকি সাবজেক্ট আগেই দেখতে যাবেন। দেখেন এখানে ওয়াল আছে, জীবনে পসিবল, এটা পসিবল নয়। দেখেন এটা হতে পারে অ্যান্সার, হ্যাজ কি জীবনে পসিবল? পসিবল নাই। হ্যাড পসিবল, তাহলে অবভিয়াসলি অ্যান্সার বি। যা ইচ্ছা তাই দেখা দেবে, ওরা দেখে নেবে বাকিটা, এটা ওদের কাজ। এবার আপনি যদি পরীক্ষার হলে এই অপশন না দেখে যদি এইটুকুনি চিন্তা করতে যেতেন, তাহলে কি অবস্থা দাঁড়াতে বলে দেখি, মিলাতে পারা যেত না, মিলালে বহুত মুশকিল হয়ে যাবে। ওই জন্য যে জায়গাগুলো আমি জোর দিচ্ছি পরীক্ষার হলে গিয়ে ওই জায়গাগুলোই আপনি জোর দেবেন, বাকিগুলো জোর দিতে হবে। কোশ্চেন, ভালো কোশ্চেন। আই ড্যাশ হু ড্যাশ মাই ওয়াচ, লেখা আছে ওয়ান্ডার্স, ওয়ান্ডার্ড, ওয়ান্ডার, ওয়ান্ডার। প্রথমে গ্রামার ধরেন, ভোগা পরে ধরবেন সবসময়ের জন্য। যারা গ্রামার ভালো বোঝেন বিশেষ করে তাদের জন্য বলছি,
যে আগে গ্রামার দিয়ে প্রত্যেকটা জিনিসকে জাজ করবেন। আপনি দেখেন 4টে অপশান যদি দেখেন, প্রথম ব্ল্যাঙ্কে আছে দেখেন ওয়ান্ডার অথবা ওয়ান্ডার্স। দেখেন আই এর পরে কোনোদিন এইচ বাই এস যুক্ত ওয়ার্ড বসে, তাহলে অপশান এখানে বাকি আপনাকে পড়তে হবে না, এটাকে ছেড়ে দিন। পরে দেখেন এখানে হু লেখা আছে, এবার হু ড্যাশ। এখন ঘটনা একটা দেখেন জায়গা দেখেন, আমরা এখানে কি বলি, হুয়ের একটা গল্প আছে, মানে হুয়ের পরে যে সবসময় সিঙ্গুলার ভার্ব হয় এমন নয়, সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। দুটো সেন্টেন্স দেখেন তাহলে বুঝতে পারবেন। হু মানে বাংলায় কেউ হতে পারে, শুধু কে কেউ হতে পারে। যদি কে হয় তাহলে সিঙ্গুলার হিসাবে সিঙ্গুলার ভার্ব নয়, যদি কে কে হয় তাহলে প্লুরাল ভার্ব নেয়। দেখেন এখানে যেহেতু হু মানে একজনকে বোঝাচ্ছে, তার মানে এখানে কি হবে ইজ। এখানে দেখেন হু মানে অনেকজনকে বোঝাচ্ছে, তার মানে কি হবে, বোঝা গেছে এইটুকু। এবার বলেন ঘড়ি চুরি করার ঘটনাটা কজনের ক্ষেত্রে ঘটবে? একজন করবে তো, তাহলে একজন যদি করে তার মানে এটা সিঙ্গুলার হিসেবে ধরে নিতে হবে আপনাকে। তাহলে এ যদি সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে আপনাকে দেখেন লিখতে গেলে স্টিল লিখতে পারবেন, স্টিল লিখতে হবে, স্টিচ লিখতে তাহলে অপশন নম্বর বি বাদ। কিন্তু এবার যদি ওয়ার্ড পড়ে গেল, এবার থাকলো পরে স্টল, আর স্টল তো বুঝে গেল যে দ্বিতীয় ব্ল্যাঙ্কে স্টল হচ্ছে মানে পাস্টে হচ্ছে। এবার দেখেন এখানে ওয়ান্ডার আর ওয়ান্ডার দেওয়া আছে এরকম। এবার দেখেন এই দুটো ওয়ার্ডের এবার আপনাকে মিনিং বুঝতে হবে। এই ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, আর এই ওয়ান্ডার মানে অবাক হয়, কোনটা হবে? ডি হবে অ্যান্সার। আগে আমাকে বলেন যে এই সেন্টেন্সটা কি ঠিক লেখা আছে? ভালো করে দেখেন সবাই, মুডকে গুলি মারেন এখন। আচ্ছা অনেকের এরকম মনে হতে পারে তো যে রিনা আছে তাহলে এখানে এস লাগাতে হবে। হ্যাঁ ওই কথাটাই বললাম, যে এই জন্য বললাম যে এটা তো মুডের কোশ্চেনে যা আছে এই জায়গাটাকে হলো না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটাকে কোন কেস হয় বলেছি, এটা ভোকেটিভ কেস। যদি কমাটা না থাকতো না তাহলে কিন্তু এসটা লাগতো। এটা যদি একে অ্যাড্রেস করে সম্বোধন করে বলা যায় তাহলে এটাকে আমরা বলবো ভোকেটিভ কেস। এবার এটা দেওয়া আছে তাহলে কোন মুডে, এটা কি সেন্টেন্স দাঁড়ালো, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভে দেওয়া আছে, তাহলে বের করতে হবে কোন মুডে, সাবজেক্টিভ মুড বের করতে হবে। তাহলে দেখেন এখানে লেখা আছে রিনা সাবজেক্ট, দেখেন রিডস লেখা আছে, তারপরে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে চোখ মুখ বন্ধ করে আপনি ইন্ডিকেটিভ আমরা বের করতে হবে আপনাকে কি সাবজেক্টিভ। পরে দেখেন লেখা রিনা শুড রিড হার বুকস থরলি, এটাও কি, এটা তো ইন্ডিকেটিভ মুড তো এটা। তাহলে এখানে লেখা আছে রিনা হোয়াই আর ইউ নট রিডিং ইউর বুকস থরলি, ইন্টারোগেটিভ লেখা এটাও তো কি ইন্ডিকেটিভ মুডে পড়ে যাবে। তাহলে অ্যান্সার হবে অপশন নম্বর ডি। এবার যদি বলা আপনাকে ইফ রিনা রিডস হার বুকস, এটা কোন সেন্টেন্স দেখেন দেখি না সবাই, কমপ্লেক্স সেন্টেন্স তো। আর কমপ্লেক্স সেন্টেন্স দেখেন সেই মনে পড়ছে যে দুটো ক্লজ ফিউচারে হয় না, তাহলে একটা ক্লজকে ফিউচার রাখতে হয়, একটা প্রেজেন্ট ইনডিফিনিট রাখতে হয়। তার মানে বারবার সংক্ষেপে বলেছি আজকে আপাতত, এর ডিটেলস আলোচনা হবে, ভয়ের কিছু না। আপনি ভাবেন না আজকে গ্রামার শেষ করে দিলাম, এরকম কিছু মোটেও নয়। আমি আপনারা এসছেন কষ্ট করে, টাইমটা নষ্ট হবে, কিছু তো একটা করতে হবে, তাই আমি কিছু একটা করলাম। তাহলে ঘটনা টোটাল দাঁড়ালো এটাই, আপনাদেরকে রেকর্ডিং দেবো, তার রিগার্ডিং প্র্যাকটিস সেট হবে। আমরা দুইভাবে পুরো গ্রামারকে কভার করে ফেলবো কিন্তু। আর গ্রামারে যত রকম ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড নিয়েই আলোচনা হবে। নেক্সট পয়েন্ট বলেছি যে আপনাদের কোনো রকম সমস্যা কোথাও কোথাও গিয়ে পড়তে গিয়ে কোনো একটা প্র্যাকটিস করতে যদি কোনো রকম জায়গায় কোনো প্রবলেম হয়, আপনি মাথা খাটাতে যান না, সময় নষ্ট হবে, আপনি ওইটা আমার উপর ছেড়ে দেন। আমি বলতে পারলাম যান, পড়া হবে রবিবার, তার আগে আমাকে অবশ্যই গিয়ে SMS করেন গ্রুপে, আমি ভিডিও দেবো এখানে। আমি মোটামুটি জানি, মোটামুটি তবে ভুল টুল হয়ে যেতে পারে, তো একবার SMS করুন, আমি সবাইকে একটা গ্রুপে অ্যাড করে দেবো। যান বাড়ি যান, রবিবার দিন পড়া আমি দেখি কটা দিয়ে করবো। সবার একটা বন্ধ পড়া হয়ে যায় তো নাকি, লিটারদের একটা বন্ধ সব হয়ে যায় তো।